ক্লাস যেটা আমরা বলতে পারি। এখন সোশ্যাল মিডিয়া বলতে মানে প্রথমে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আর কি ফেসবুকটা চলে আসে। ফেসবুক তো আর না, ফেসবুক পেজ যেটা, ঠিক আছে, সেটা। এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আন্ডারে আমরা আরও তিনটা জিনিস শিখব। প্রথমে এরপরে আসবে হচ্ছে কি আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে, ব্লগ মার্কেটিং, ব্লগার ওয়েবসাইট ব্লগ লিখে কীভাবে মার্কেটিং করে, তারপরে হচ্ছে ইউটিউব মার্কেটিং, এগুলো সোশ্যাল মিডিয়ার মার্কেটিং আন্ডার। আর আরেকটা আমি একটা নতুন এবার অ্যাড করব। বর্তমানে মার্কেট প্লেসে একটু রেয়ার এই কাজটা, মানে সবাই পারে না, বাট পারে না বলেই অপরচুনিটি, ঠিক আছে। যেগুলো দেখবেন কমন জিনিস সেগুলোর হচ্ছে গিয়ে কাজের অপরচুনিটি কম, যেগুলো দেখবেন একটু নতুন জিনিস সেগুলো হচ্ছে কাজের অপরচুনিটি বেশি। সেটা হচ্ছে প্রিন্টারেস্ট, ঠিক আছে। আমরা যেরকম এই যে ফেসবুক ইউজ করি, হোয়াটসঅ্যাপ ইউজ করি, তেমনই হচ্ছে প্রিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়ার সাইট। তো প্রিন্টারেস্ট মার্কেটিং নতুন বলা যাবে না, মানে কিন্তু আর কি ফেসবুকের মতো এত পুরাতন না, ঠিক আছে। বর্তমানে এই প্রিন্টারেস্টটাকেও কীভাবে কাজে লাগিয়ে মনিটাইজেশন বা আর্নিং করা যায় সেগুলো খুব পপুলার। তো এটা আমরা লাস্টের দিকে শিখবো, ঠিক আছে। ইউটিউব মার্কেটিংয়ের পর প্রিন্টারেস্ট মার্কেটিং এটা আমরা শিখবো, ওকে। সো যাই হোক, তো আজকে আমরা প্রথমে যে ফেসবুক মার্কেটিংয়ের যে ফার্স্ট ক্লাস, সে কনসেপচুয়াল ক্লাস সব কিছু। কারণ বিফোর গোয়িং টু বুস্ট পোস্ট, যে আপনি একটা পোস্টকে বুস্ট করবেন, লাইক ফলোয়ার বাড়াবেন, মনিটাইজেশন পর্যন্ত নেবেন, তার আগে আপনার ফেসবুকের ভিতরের কনসেপ্টগুলো জানতে হবে, যে কীভাবে কাজগুলো করলে আপনার এই কাজগুলো সম্ভব। আবার অনেকের মনে কনফিউশন আছে যে আমার কত লাইক ফলোয়ার হলে মনিটাইজেশন হলো, মনিটাইজেশনে আমি কত টাকা পেলাম, ফেসবুক কত টাকা পেলো, কীভাবে টাকার কি উঠাবো, মোটামুটি সব কিছুই আজকের ক্লাসে কভার হয়ে যাবে আশা করি। তো আমরা প্রথমে গুগলের মাধ্যমে ক্লাসগুলো সলভ করি, যে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং। আচ্ছা, আমরা যেই গুগলে এসে দেখি ওকে। সো গুগলের ডেফিনেশন যদি আমরা পড়ি, যে ফেসবুক মার্কেটিং ইজ এ প্ল্যাটফর্ম। আচ্ছা, প্ল্যাটফর্ম বুঝেন আপনারা? প্ল্যাটফর্ম মানে কি? প্ল্যাটফর্ম মানে হচ্ছে একটা মাধ্যম, ঠিক আছে। মানে আপনি কোনো একটা জায়গায় যেতে চান, এখন কি একটা মাধ্যম দিয়ে আপনাকে যেতে হবে। এটা রিক্সা হতে পারে, সিএনজি হতে পারে। তেমনই আপনি স্বপ্ন দেখেছেন যে আপনি সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে চান, তো তারই একটা মাধ্যম হচ্ছে কি ফেসবুক মার্কেটিং। এটা বলে প্ল্যাটফর্ম, একটা মাধ্যম যে রাস্তা দিয়ে আমরা যাব। দ্যাট অ্যালাউস এ ব্র্যান্ড টু পুট দেয়ার প্রোডাক্টস অ্যাপ অ্যান্ড সার্ভিসেস ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স অ্যাপ অ্যান্ড। আচ্ছা, এই পর্যন্তই পড়ি। অ্যালাউ এ ব্র্যান্ড, এখানে একটা প্রবলেম আছে, যে অ্যালাউ এ ব্র্যান্ড। আচ্ছা, তো এই কথাটা পড়ে অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন, যে আমাকে যদি পরের লাইনটা যদি পড়ি, টু পুট দেয়ার প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স, অডিয়েন্সের সামনে ওই ব্র্যান্ড প্রোডাক্টটা বা সার্ভিসটাকে অডিয়েন্সদের সামনে নিয়ে আসা, এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। এখন আমরা যখন নতুন ফেসবুক পেজ খুলব, আমরা কি শুরুতেই ব্র্যান্ড হয়ে যাব? না, শুরুতে ব্র্যান্ড হব না, ঠিক আছে। তো ফেসবুক মার্কেটিং হচ্ছে কি ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিসকে সামনে নিয়ে আসা, ঠিক আছে। প্রোডাক্ট তো বুঝি, আমরা যে প্রোডাক্ট নিয়ে বিজনেস যদি করি তাহলে ওইটা। আর সার্ভিস মানে আমরা যে বিভিন্ন ব্লগ ভিডিও বানাই বা যেসব সার্ভিস দিই, এগুলো হচ্ছে কি ব্লগ ভিডিওর মাধ্যমে। তো এই জিনিসগুলো ফেসবুক কোনগুলোকে আনবে? যেগুলো ব্র্যান্ড হবে সেগুলোই হচ্ছে মানুষের সামনে নিয়ে আসবে। সো এখানে হচ্ছে গিয়ে ফাইনাল ডেফিনেশনটা দেওয়া রয়েছে, যে আপনি অলরেডি ব্র্যান্ড হয়ে গিয়েছেন, পপুলার হয়ে গিয়েছেন, এখন ফেসবুক আপনাকে সামনে নিয়ে আসবে। বাট বিফোর আপনি ব্র্যান্ড হবেন, পপুলার হবেন, তার আগে কি আপনাকে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে আপনার জিনিসটাকে একটা আপনার কি একটা নর্মাল প্রোডাক্ট, নর্মাল পেজ, নর্মাল ব্র্যান্ড, নর্মাল ব্লগার, ঠিক আছে। তো কি ওয়েতে একটা একদম সিম্পল নর্মাল পেজ বা একটা ব্লগিং পেজ, ভিডিওস, এনিথিং, ঠিক আছে, ওই জিনিসটাকে ব্র্যান্ড করে তোলা যায়, সেটারই কিছু টেকনিক আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ে শিখবো। এখানে হচ্ছে কি ফাইনাল ডেফিনেশনটা দেওয়া, যে যখন আপনার পেজটা বা আপনার ভিডিওগুলো ওই পর্যায়ে চলে যাবে যে আপনি একটা ব্র্যান্ড হয়ে গেছেন, সেলিব্রিটি হয়ে গেছেন, সবাই আপনাকে এক নামে চিনে, ঠিক আছে, তখন আপনাকে একটা মাধ্যম দিয়ে মানুষের কাছে সামনে এনে দেয় হচ্ছে কি ফেসবুক। বাট বিফোর গোয়িং দেয়ার আমাকে তো আগে ওই পর্যায় পর্যন্ত যেতে হবে, ব্র্যান্ড পর্যন্ত হতে হবে, ঠিক আছে। তো ওই জিনিসগুলোর টেকনিক নিয়েই আজকের ক্লাস, ঠিক আছে। তো ফেসবুক মার্কেটিং বোঝা গেল, যে ফাইনালি যখন আমার প্রোডাক্ট সার্ভিস একটা ব্র্যান্ড পর্যায়ে হয়ে যাবে, তখন হচ্ছে গিয়ে আমরা যেসব কাস্টমারদের টার্গেট করব তাদের সামনে ইন ফ্রন্ট নিয়ে আসবে ফেসবুক, ওকে ফাইন। কেন নিয়ে আসবে? অডিয়েন্স অ্যান্ড প্রমোট উইথ দ্য হেল্প অফ অর্গ্যানিক অ্যাপ অ্যান্ড পেইড মিনস। এই যে লাস্টের দুইটা লাইন আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অর্গ্যানিক অ্যান্ড পেইড মিনস। আচ্ছা,
আচ্ছা, এই এই দুইটা ওয়ার্ডের বাংলার মিনিং কেউ বলতে পারবেন? অর্গানিক অ্যাট পেইড মিনস কেউ বলতে পারবেন না? আপনার না মানিটাইজড হওয়া? আচ্ছা 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 আচ্ছা, আই হ্যাঁ, এগুলো বুঝতে হবে তো, আই হ্যাঁ। আচ্ছা, অর্গানিক অ্যান্ড পেইড মিনস। আচ্ছা, এই যে এখানে যে মিনস লেখা আছে, ঠিক আছে, আমরা MEAN মিন, মিন মানে কি কোনো কিছুর মিনিং, মানে মিনিং করানো আর কি, ঠিক আছে, বানান করানো। বাট আপনারা জানেন প্রত্যেকটা ইংলিশ যে সকল আমরা শব্দ পড়ি সেগুলোর হচ্ছে গিয়ে কি সিনোনিম আছে, অ্যান্টোনিম রয়েছে। এই যে যে মিন, এই পর্যন্ত এটা কোনো একটা শব্দের বানান বা এরকমই কিছু ছিল, যখন এটার সাথে একটা এস যুক্ত হয়ে গেছে না, তখন এটার অর্থ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। মিনস মানে হচ্ছে গিয়ে একই কথা, উপায়, মাধ্যম, ঠিক আছে, এটার বাংলা হচ্ছে গিয়ে মাধ্যম, ঠিক আছে। তো এই যে আমি যে মানুষের সামনে ফেসবুক আমার প্রোডাক্টটা সার্ভিসটাকে ব্র্যান্ড আকারে নিয়ে আসবে, সেটা অর্গ্যানিক ওয়েতে। অর্গ্যানিক ওয়ে বলতে কি, যে আসলেই আপনার ভিডিওটা ওই রকমই কোনো একটা কোয়ালিটির বা কোনো একটা ভাইরাল টপিক, বা আপনি যে সকল প্রোডাক্ট বা সার্ভিস সেল করতেছেন মানুষের এখন ট্রেন্ডিং, ট্রেন্ডিং বুঝেন? ট্রেন্ডিং, ট্রেন্ডিং মানে কি বর্তমানে চলতেছে, যেমন এখন উইন্টার চলতেছে, আপনি আপনার পেজে সব উইন্টার জ্যাকেট ম্যাকেট এগুলো সেল করতেছেন, বোরকা টোরকা। ও তো যা, ওইটা আসতেছি, এটাই আসতেছি, ঠিক আছে, আমি আগে প্রোডাক্ট শেষ করে নিই তারপর। তো হচ্ছে গিয়ে যদি আপনি ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে কি মানুষ এখন এগুলোই খুঁজতেছে পেজে, ঠিক আছে, একটু শীতের পোশাক টোশাক, ছেলেদের জন্য ক্যাপ ট্যাপ হাবি যাবে, ঠিক আছে, যা যা আছে। আর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস কিভাবে আসতে পারেন, ভাইরাল টপিক যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, যে যখন যে ইস্যু নিয়ে দেশে কোনো একটা কিছু চলতেছে, কারোর ডায়লগ, কারোর ঘটনা, কারোর হচ্ছে গিয়ে এনিথিং, আমি আর উচ্চারণ করতে আমার এসব ভালো লাগে না বলতে বলতে, ঠিক আছে, যার জীবনে যা কিছু হয়েছে, ঠিক আছে, সেগুলাকে আপনি বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারেন ব্লগিং করে করে, যেটা ওই যে আপনাদের পিছনে বসে আছে না, খুবই ফানি ফানি জিনিস বানায়, ঠিক আছে। ওকে, তো এগুলো হচ্ছে কি মানুষের জীবন ঘটনাটা নিয়ে যদি ভিডিওটা আপনার আসলে ইউনিক হয়, মজাদার হয়, ইয়ে হয়, তাহলে ওইটা ঠিক আছে। এখন ব্যাপারটা হলো গিয়ে কি, যে সবার তো আর হচ্ছে গিয়ে প্রোডাক্টটা ব্র্যান্ডের প্রোডাক্ট হবে না, ভালো প্রোডাক্ট হবে না। তো যদি এরকম হয়ে যায় যে আপনার একটা দুইটা ভিডিও ভাইরাল হয়ে যায় এরকম, ঠিক আছে, ব্লগিংয়ের ক্ষেত্রে বেশি হয়, তাহলে হচ্ছে গিয়ে কি আপনার আর এই যে এইটার দরকার হয় না, পেইড মিনস টাকা দিয়ে কেনার মাধ্যমটা আর আপনার দরকার হয় না। অর্গ্যানিক ওয়েতেই আপনি একটা দুইটা ভিডিও ভাইরাল হলেই আপনার লাইক ফলোয়ার এগুলো চলে আসতে থাকে, ঠিক আছে, অটো। এগুলোর ক্ষেত্রে কি করতে হয়, একটু নিশ চয়েস করতে হয়, নিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেসবুক মার্কেটিংয়ে এই যে নিশ, এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই ওয়ার্ডটা, ঠিক আছে। এটার মানে জানেন কেউ? নিশ, এটার মানে হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে, হ্যাঁ, কিওয়ার্ড মানে হচ্ছে গিয়ে কি, এ ই ই ক্রাই ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড মানে হচ্ছে গিয়ে মূল শব্দ, এমন একটা শব্দ, এমন একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা নিয়ে আগালেই, যে বর্তমানে ট্রেন্ডিং চলতেছে, ঠিক আছে, এরকম একটা কনসেপ্ট নিয়ে আগালেই আপনি সাকসেস হতে পারেন, ঠিক আছে। তো এরকম যদি আপনি একটু ঘাটাঘাটি করেন সোশ্যাল মিডিয়াগুলোতে, আপনি যদি বেশি অ্যাক্টিভ হন, যে আপনি সবার রিলস দেখতেছেন, সব ভিডিও দেখতেছেন, সারাদিন এটা নিয়ে পড়ে থাকেন, আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, এটা নিশ্চিত, আপনি ট্রেন্ডিং ভাইরাল জিনিসগুলো পেয়ে যাবেন, ওইগুলোকেই আপনি আপনার মতো করে ক্যারেক্টার বানিয়ে করতে পারেন, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো যেটা, যে যখন আপনি হচ্ছে গিয়ে পাবেন না, ঠিক আছে, এটা ব্লগিং যারা করে বা নিজে এসে যারা করে লাইভ করে, তাদের জন্য পেইড মিনসের অত দরকার হয় না, কারণ মানুষ ট্রাস্ট ওয়ার্থ হয়, ঠিক আছে, যে পেজটা চালাচ্ছে সে নিজে এসে লাইভ করতেছে, সে নিজে প্রোডাক্ট সেল করতেছে, নিজে এসে ব্লগে কথা বলতেছে, তখন দেখা যায় উইদিন 2 to 3 months তার পেজটা ওই পর্যায়ে চলে যায়। বাট সবাই তো আর এটা করে না, ঠিক আছে, তাদের পেজ কি হচ্ছে না, তাদের পেজও মনিটাইজেশন হচ্ছে, তো তাদের জন্য কি করতে হয়, পেইড মিনস, এই মাধ্যমটা দিয়ে যেতে হয়। আচ্ছা, পেইড মিনস মানে হচ্ছে গিয়ে আপনাকে কিছু টাকা পয়সা খরচ করতে হবে এখন এখানে আপনার পেজটার প্রচার প্রসার বাড়ানোর জন্য। এমন না যে আপনি 20,000 টাকা খরচ করলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, এমন না জিনিসটা। আপনাকে পেজটা কি করতে হবে, অর্গ্যানিক ওয়েতে ফেসবুক সামনে আনতেছে না অডিয়েন্সের সামনে, ঠিক আছে। হয়তো আপনার প্রোডাক্টের আইডিয়াটা একটু ব্যাকডেটেড, হয়তো আপনি যে বিষয়ে ব্লগ বানাচ্ছেন একটু ব্যাকডেটেড, মানুষের পছন্দ হচ্ছে না এরকম, ঠিক আছে। হয়তো আপনার রিলসটা হচ্ছে কি ম্যাস পিপলের কাছে যাচ্ছে না,
তো এখন কি করতে হবে, জোর করে নেওয়াতে হবে। এই জোর করে নিবে কে, ফেসবুকই নিবে, দুইজনই নিবে, পুরো কাজটাই কি ফেসবুক করবে জোর। তো এই যে এইটারই হচ্ছে গিয়ে মানে অর্গ্যানিক, তো অর্গ্যানিকই, এটা যার যার নিজস্ব আমি বলতে পারি ক্রিয়েটিভিটি। এটার জন্য কোনো বই খাতা পড়ালেখার কোনো কিছু নেই, এটার জন্য কোনো হাতে কলমের কোনো টেকনিক নেই। যার যত ইউনিক আইডিয়া ক্রিয়েটিভিটি, আপনি ভিডিও টিডিও মানুষের রিল টিল দেখে ভাইরাল আসতে পারবেন, সেটা ডিফারেন্ট বিষয়, এটার জন্য আপনার কোনো ইয়ে নেই। তো পেইড মিনস যেটা, সেটার জন্য আপনার হচ্ছে গিয়ে কাজ আছে এখানে, ঠিক আছে। যে আমরা যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করি, ঠিক আছে, ওই যে যেটা বললাম যে অর্গ্যানিক ওয়েতে সাকসেস হয়ে গেছে সে তো আর টাকা পয়সা খরচ করার দরকার নেই। বাট এই যে যারা হচ্ছে গিয়ে আমরা এই ফেসবুক মার্কেটিংয়ের কাজ করি, বাইরের দেশের যেসব ক্লায়েন্টরা কাজ করে, সবার তো আরও এরকম ইনোভেটিভ আইডিয়া, এরকম ভাইরাল ইয়ে নেই। তো তারাও পেজ খুলে মনিটাইজেশন করতেছে না, প্রচার প্রসার করতেছে না। তো তারা কি করতেছে, তারা হচ্ছে গিয়ে পেইড মিনসগুলোর সহযোগিতা নিয়েছে। এরকম দুইটা পেইড মিনস আজকে আমরা দেখব, দুইটা না মোটামুটি আমরা তিনটা দেখব, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে নাম হচ্ছে কি ফেসবুক বুস্ট পোস্ট, আরেকটার নাম হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, আরেকটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এই যে গ্রুপ মার্কেটিং করে, এই যে ফেসবুক গ্রুপ মার্কেটিং, ঠিক আছে। ওকে ফাইন, তিনটা টেকনিক, ঠিক আছে। ওকে ফাইন, এগুলো হচ্ছে কি পেইড মিনস আছে। এই জিনিসগুলো আপনাকে কি করবে, এই জিনিসগুলা যে ফেসবুক কোন পেজগুলোকে সামনে আনবে বা কোন ভিডিওগুলোকে সামনে আনবে, যেগুলো লাইক কমেন্ট শেয়ার বেশি হবে, যেগুলো ভিউ বেশি হবে, ওগুলোই। এখন আপনি যখন অর্গ্যানিক ওয়েতে পাচ্ছেন না, তখন আপনি জোর করে ফেসবুককে টাকা দিলেন, ঠিক আছে, যে আমি তোমাকে, আপনি পার্সন আর হচ্ছে ফেসবুক কি একটা কোম্পানি, মার্ক জুকারবার্গ, ঠিক আছে, যে কোম্পানি বানিয়েছে, ওকে। তো আপনি ফেসবুককে টাকা দিলেন যে 7 দিন, আমি 7 দিন তোমাকে প্রতিদিন $50 করে দিব, তুমি আমার এই ভিডিওগুলা টার্গেট দিয়ে দিতে হবে যে এরকম 1 লাখ মানুষের কাছে পৌঁছে দিব, বলে দিতে হবে যে আপনার ভিডিওর তো একটা টাইপ আছে, যেমন আপনার ভিডিও ছোটরা দেখতে পারবে না, বা আপনার ভিডিও সবার জন্য, ঠিক আছে। আপনার ভিডিওগুলো এমন যারা হচ্ছে কি একটু এখন টিনএজ পর্যায়ে রয়েছে, ঠিক আছে, আনম্যারিড পর্যায়ে রয়েছে, তাদের জন্য বেশি কাজে লাগবে, এরকম টাইপের প্রোডাক্ট আপনি সেল করেন। তো অডিয়েন্স আপনাকে ঠিক করে দিতে হবে, ঠিক আছে, যে এই টাইপের অডিয়েন্স, লোকেশন ঠিক করে দিতে হবে যে কোন কোন শহরে আপনি চাচ্ছেন যে আপনার এই ভিডিওগুলো ছড়াক, ঠিক আছে। সো যখনই আমরা এই যে বুস্টিং করতে যাব, এই যে ফেসবুক বুস্টে চলে আসব, এই যে বুস্ট, তখন আমাদের হচ্ছে গিয়ে কিছু জিনিস ফেসবুককে বলে দিতে হবে, ঠিক আছে। প্রথমেই যে জিনিসটা বলতে হবে, সবচেয়ে মানে একদম মোস্ট প্রায়োরিটি জিনিস, এজ লিমিট, ঠিক আছে। কত থেকে কত বয়সের মানুষের কাছে ফেসবুক আপনার এই ভিডিওটা ছড়াবে, ঠিক আছে। আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন, পেইড মিনস মানে আপনি ফেসবুককে টাকা দিয়েছেন এই কাজগুলো করার জন্য, কারণ অর্গ্যানিক ওয়েতে হচ্ছে না, ঠিক আছে। তো প্রথম কথা আপনার ফেসবুককে বলে দিতে হবে এজ লিমিট, যে কত থেকে কত বয়সের মানুষের কাছে আপনার এই পেজের ভিডিওগুলো ছড়াবে, ঠিক আছে। দ্বিতীয় যে জিনিসটা সেট করে দিতে হবে যে আপনার লোকেশন, কোন শহরে, কোন দেশে, কোন কান্ট্রিতে। আচ্ছা, এখানে আবার অনেক কথা আছে, যে কিছু জিনিস আছে, যেমন একটা দেশের অনেকগুলো শহর রয়েছে, সব শহরে কিন্তু সব জিনিস ট্রেন্ডি না, ঠিক আছে, সব শহরে সব জিনিস চলে না, এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে। আমাদের দেশের কালচার অনুযায়ী মোটামুটি 80% সেম, যদি আপনি ওই যে ওই পাহাড়ি এলাকা বা ওইগুলোকে যদি বাদ দেন, ওদের ড্রেস আপ, আর বাকি 80% আমাদের মোটামুটি সেম। আর আপনি যদি একটু ইন্ডিয়ার দিকে যান, আয় হায়, আপনার এক স্টেট এক ফলো করে, প্রত্যেক স্টেট আলাদা আলাদা কালচার, আলাদা আলাদা পোশাক স্টাইল ফলো করে। আর আপনি যদি ইউরোপে যান, তাহলে তার কোনো কথাই নেই, প্রত্যেক ফ্যামিলি অনুযায়ী আলাদা, ঠিক আছে, যার যেটা মন চায়, ওকে, যাই হোক। তো এটা হচ্ছে গিয়ে কি, আমরা যেহেতু যদি নিজের পেজ যদি করি, তাহলে আপনাকে নিজেরটা নিজে সার্ভে করে ঘাটাঘাটি করতে হবে, যে আমি যে পুরো বাংলাদেশে আমার পেজটা বা ভিডিওটাকে ভাইরাল করব, মানে ফেসবুকে টাকা দিব ছড়ানোর জন্য, কোন শহরে গেলে আমি বেশি লাইক কমেন্ট শেয়ার পাওয়ার সম্ভাবনা পাবো, আর কোন শহরে গেলে পাবো না। আর যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন, তখন আপনার এগুলোর কোনো টেনশন নেই, ঠিক আছে। যে 4টা জিনিস আমি এখন লিখব, এজ লিমিট, লোকেশন, টার্গেটেড অডিয়েন্স, আচ্ছা, আর হচ্ছে কি বাজেট, BUDGET, আর হচ্ছে কি স্কেজুল, ওকে। আমরা একটু ইয়ে করে ফেলি, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। সবগুলো আসছে,
স্কেজুল। সো যে পয়েন্টটার মধ্যে আমরা ছিলাম যে আমরা যদি এই যে বুস্ট করাতে চাই তাহলে আমাকে কি কি বিষয়ে সতর্কতা থাকতে হবে। আমরা কি সোজা বসায় ফেসবুক মার্কেটিং নিয়ে পড়তেছিলাম, অর্গানিক পর্যন্ত আমরা ঠিক ছিলাম, বাট পেইড মিনসে এসে আমরা আটকে গিয়েছি যে পেইড মিনসটা করব কিভাবে। ঠিক আছে, তো এই পেইড মিনসটা করতে যে আমরা যে প্রথম যে টেকনিকটা শিখলাম সেটা হচ্ছে কি বুস্টিং করা, যে বুস্ট করে আমার পেজটাকে ফেসবুককে টাকা দিয়ে লাইক ফলোয়ার দিয়ে সামনে নিয়ে আসা। ঠিক আছে, লাইক ফলোয়ার যত বেশি হবে মানুষের কাছে সামনে আসবে। এখন আপনি যে বলবেন যে ফেসবুক যে বুস্ট করো, মানে ফেসবুককে যে টাকা দিবেন, আপনার যদি যেটা বলতেছিলাম যে নিজের পেজের জন্য করেন তাহলে পুরো অ্যানালাইসিসটা আপনাকে নিজেই করতে হবে। আপনি ভালো জানেন যে আপনার প্রোডাক্ট সার্ভিস কোন বয়সের মানুষরা পছন্দ করবে, কোন বয়সে করবে না। আপনার প্রোডাক্ট বা সার্ভিস বাংলাদেশের কোন শহরে বেশি চলবে, কোন শহরে কম চলবে। আপনার প্রোডাক্ট বা সার্ভিস টার্গেটেড অডিয়েন্স কারা, এটা কি টিনেজাররা বা ইয়াংরা নাকি একটু ওল্ডাররা। ঠিক আছে, বা হচ্ছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোন রিলিজন বেশি পছন্দ করবে। আপনার বাজেট আপনি ভালো মতো জানেন যে আপনি প্রতিদিন কত টাকা করে দিবেন ফেসবুককে। আচ্ছা, ফেসবুককে কি আপনি টাকা দিতে পারবেন? এখানে অনেকের মনে কোয়েশ্চেন আসে যে ফেসবুক যে আমার থেকে টাকা নিবে, টাকাটা কাটবে কিভাবে। ঠিক আছে, সো এই বাজেটের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার থাকতে হবে। ঠিক আছে, যেটাকে আমরা বলি ফেসবুক আপনার কাছ থেকে তো আর টাকা কাটতে পারবে না, আপনি আর ফেসবুককে টাকা দিতে পারবেন না, ফেসবুকও আপনার থেকে টাকা কাটতে পারবে না, কারণ ফেসবুক ইউএসএতে আছে। তো ফেসবুক আপনার থেকে কী কাটবে? ডলার কাটবে। ঠিক আছে, ডলার কাটতে পারবে। তো ডলার কাটার জন্য আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী রয়েছে? টাকা রয়েছে। তাহলে আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা তুলেন বা টাকা উঠান, কার্ড দিয়ে উঠান বা চেক দিয়ে উঠান, সে কার্ডের একটা নাম্বার থাকে। সেই কার্ডটা হচ্ছে গিয়ে বাংলাদেশি কারেন্সি সাপোর্ট করে, মানে হচ্ছে সেই কার্ড দিয়ে শুধু আপনি টাকা উঠাতে পারবেন। ডেবিট কার্ড যেটাকে আমরা বলি, যে বিভিন্ন এটিএম বুথে যে টাকা উঠাই, তো এই কার্ড দিয়ে আপনি টাকা উঠাতে পারবেন। বা কোথাও যদি শপিং কেনাকাটা করতে যান, আপনার ডেবিট কার্ডের নাম্বার দিলে আপনার এই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাট আপনি যদি হচ্ছে গিয়ে ধরেন অ্যামাজন থেকে কোনো কিছু কিনতে চান, আলিবাবা থেকে কোনো কিছু কিনতে চান, এগুলো কি বাইরের দেশের ওয়েবসাইট। ঠিক আছে, বাইরের দেশ থেকে আপনাকে ব্র্যান্ডের জিনিস কিনে দিবে। তো ওইখান থেকে যে কিনবেন, ওইখান থেকে আপনি টাকা কাটবে কিভাবে? আপনার কার্ড থেকে তো টাকা কাটে, আর ওরা কাটবে হচ্ছে ডলার। এই জন্য আপনার যে কার্ডটা থাকবে সেই হচ্ছে গিয়ে লিখে দেই, এটা আমি আলাদাভাবে দিয়ে দিচ্ছি। এই কাজগুলো করার জন্য যদি আপনি নিজের জন্য করেন, ঠিক আছে, ফর পার্সোনাল Facebook boosting and ad campaign, boosting and ad campaign, EAING, we need international currency supported কার্ড। ঠিক আছে, আপনার যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটা রয়েছে সেটা যেন ইন্টারন্যাশনাল কারেন্সি সাপোর্ট করে। নট অনলি হচ্ছে কি আপনি যখন একবার আপনার ডেবিট কার্ডটাকে এই ইন্টারন্যাশনাল কারেন্সি কার্ড করে ফেলবেন, আপনি শুধু ডলার না, আপনি হচ্ছে সৌদি আরব থেকেও কিছু কিনলেন, সৌদি আরব থেকে রিয়েল কাটবে। ঠিক আছে, মানে আপনার ওইটা সব কারেন্সি সাপোর্ট করবে। ঠিক আছে, তো এই কাজটা করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথম যে জিনিসটা লাগবে, আপনার ভেরিফাইড পাসপোর্ট লাগবে। ঠিক আছে, এখন পাসপোর্ট বানাতে হলে কি আপনার 18 বছরের উপরে হতে হবে মিনিমাম, তাহলে তো পাসপোর্ট বানাতে পারবেন। ঠিক আছে, ওকে, ভিসার কোনো এখানে কোনো কাহিনী নেই। আর 2 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে, এটার জন্য 2টা জিনিস লাগে। রিকোয়ারমেন্টস, আচ্ছা, এটার জন্য আপনার লাগবে হচ্ছে ভেরিফাইড পাসপোর্ট, আর লাগবে হচ্ছে গিয়ে আপনার ব্যাংক ডিপোজিট। ঠিক আছে, এগুলো কি যে আপনার
ভিসা তো অন্য জিনিস, যে আপনি কোন দেশে যাবেন সেটার পারমিশন নেওয়া। প্রথমে কি আপনার একটা পাসপোর্ট থাকা লাগবে, যে আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে পারবেন, সেটার অনুমতি নেওয়া। তো পাসপোর্ট বানাতে হলে কি আপনার 18 বছরের উপরে হতে হবে, এটা তারপর পাসপোর্ট অফিসে যে অ্যাপ্লাই করে পাসপোর্ট করবেন। এরপরে আপনার ভেরিফাইড পাসপোর্ট, আর আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সে ব্যাংকের ডেবিট কার্ড, এগুলো নিয়ে যেতে হবে। নিয়ে গেলে ওরা দেখবে, ব্যাংক কি দেখবে, ব্যাংক নিজের স্বার্থ দেখবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা খালি, কোনো আপনি ট্রানজ্যাকশন করেন না, ডিপোজিট করেন না, উইথড্র করেন না। তো এরকম একটা অ্যাকাউন্টকে কি তারা ওইরকম ইন্টারন্যাশনাল কাট করবে? তারা ওই ভরসাটা পাবে না, যে কারণ এই ইন্টারন্যাশনাল কাট করলে তাদেরও খরচ আছে, তাদেরও হচ্ছে গিয়ে চার্জ কাটবে, ঠিক আছে, লাভও আছে, মানে লাভের দিকটাই বেশি, যে আপনার কার্ডে যখন টাকা আসবে, বাইরে থেকে ডলার আসবে, ব্যাংক যেহেতু আপনাকে একটা সাপোর্ট দিল, যে ডলারটাকে আপনাকে টাকায় কনভার্ট করে দিল, ব্যাংক একটা চার্জ কেটে নিবে, ঠিক আছে। তো ব্যাংকের লাভই বেশি, এখানে লস কম, ঠিক আছে। তো ব্যাংকের তো প্রথমে আপনাকে মানে ভরসা লাগবে যে আসলেই আপনি হচ্ছে গিয়ে পারেন নাকি, মানে আসলেই আপনার টাকা আসবে নাকি। এই জন্য আপনার ব্যাংক ডিপোজিট থাকা লাগবে মিনিমাম। হচ্ছে গিয়ে কিছু কিছু ব্যাংক আছে খুবই মানে একটু ওইটাই আমি আসতেছি ওই বিষয়ে, ঠিক আছে, আগেই নেগেটিভ কথা না বলি না, সবাই হতাশ হয়ে যায়, ঠিক আছে। তো কিছু কিছু না, সব খারাপ না, ঠিক আছে, সব জায়গায় খারাপ এক্সপিরিয়েন্স এরকম না। কয়েকটা ব্যাংকের নাম বলি, যেমন ডাচ বাংলা ব্যাংক, ঠিক আছে, ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আমাদের দেশের কথা বলছি। এরা হচ্ছে গিয়ে মানে হাইলি কর্পোরেট বলা যায়, ঠিক আছে, হাইলি প্রাইভেট কর্পোরেট টাইপস অফ ব্যাংক, ঠিক আছে। তো এরা কি করে, যে আপনি হচ্ছে গিয়ে টাসপোর্ট নিয়ে গিয়েছেন আপনার ব্যাংকে ইন্টারন্যাশনাল কাট করতে, দুনিয়ার ফর্ম ফিল আপ নিয়ে বসে দিবে। আচ্ছা, ফর্ম টর্ম ফিল আপ করলেন, তারপর হচ্ছে গিয়ে কী করবেন, বসেন যে কোনো একটা, এখান থেকে দেখতে পারবেন না, যে ওনার পাশে যেয়ে বসেন, সমস্যা ওইখানে বসেন, ফ্রি বসেন, সমস্যা নেই। আচ্ছা, তো দুনিয়ার ঝামেলা করলো। আচ্ছা, এরপরে কি, যখন আপনার সব ফর্ম টর্ম ফিল আপ করা শেষ, তখন হচ্ছে গিয়ে কী করবে, চেক করবে যে আপনার ব্যাংকে 50,000 1,00,000 টাকা এরকম আছে নাকি, ঠিক আছে। যদি দেখে হ্যাঁ আসলেই আপনি এরকম একটু বড়লোক টাইপের, 1-1.5 লাখ টাকা আপনার আসবে টাকা, তখনই ওরা কার্ডটাকে ওই পারমিট করে, ঠিক আছে। এরকম কিছু ব্যাংকের আমি খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। তাহলে কি সবাই খারাপ না, ভালো ব্যাংকও আছে, ঠিক আছে। যেমন একটা বলতে পারি, মানে ফ্রিল্যান্সাররা যারা একটু নতুন, যারা প্রথম পর্যায়ে, যাদের কম আর্নিং, 10,000 20,000 30,000, যাদের কার্ড দরকার হয় টাকা ওঠানোর জন্য, তারা ইসলামিক ব্যাংকটাকে চয়েস করে, ঠিক আছে, ইসলামিক ব্যাংক বাংলাদেশ যেটা। তো ওইটাতে কি হয়, আপনার হচ্ছে গিয়ে ওইটাতে যেটা হয়, আপনার ফর্মালিটিস একটু কম, ঠিক আছে। ডিপোজিটটাও মানে এত চেক করে না, যে আপনার রেগুলার কোথা থেকে টাকা আসতেছে, কোথায় কি হচ্ছে, এত বেশি আর কি ঝামেলা কম করে। ওরা ওদের মতো দেখে যে আপনার ভেরিফাইড পাসপোর্ট আছে নাকি, মোটামুটি আপনি রেগুলার ট্রানজ্যাকশন করেন নাকি, ডিপোজিট 30 40 50 এরকম আছে নাকি, করে দেয়। ট্রানজ্যাকশনটা ইজি, ইসলামিক ব্যাংকের থেকে আমি করাই, তো মোটামুটি টাকা উঠাই, মোটামুটি ওদের সাপোর্ট ভালো, ঠিক আছে। তারপর আরেকটা ব্যাংক বলতে পারি স্ট্যান্ডার্ড ব্যাংক, ঠিক আছে। এই যে আমি যে দুইটা ব্যাংক বললাম না, এগুলি কিন্তু ওই যে আমাদের দেশের ওই যে ইসলামিক ইয়েটা সাপোর্ট করে, ঠিক আছে। ওই যে ইন্টারেস্ট বেসিসে ওরা ফলো করে না, ওটা ওই যে আমরা যেটা বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে যেটা আপনার প্রফিট হবে, প্রফিটের উপর দিবে, নট ইন্টারেস্ট বেসিস, ঠিক আছে, যে মুদারাবা মুশারাকা ওই সিস্টেমটা ফলো করে, ঠিক আছে। তো আপনারা যদি এই ব্যাংকগুলোর একটু সাপোর্ট নেন, স্ট্যান্ডার্ড ব্যাংক বা ইসলামিক ব্যাংক, ওদের সাথে যে কথা বলেন, তাহলে আমার মনে হয় আপনার এই কার্ডটা খোলাটা ইজি হবে। প্রথম দিকেই যদি ডাচ বাংলা, আপনাদের যদি টাকা পয়সা থাকে এরকম প্রবলেম নেই, ঠিক আছে, ডাচ বাংলা ব্যাংকে যাবেন, ইস্টার্ন ব্যাংকে যাবেন, কফি টফি খাওয়াবে, খুব অনেক কিছু করবে, কিন্তু একটু আর কি চার্জ বেশি কাটে, এই, ঠিক আছে। তো যাই হোক, এরকম করলে, আর তারপরও জেনুইন ওয়েতে হবে না, আপনাকে কিছু টাকা পয়সা খরচ করতে হয়, একটু ঘুষ টুস দিতে হয়, ঠিক আছে। আমার কাট করতে যে 5,000 টাকা দিতে হয়েছে, ঠিক আছে, তো এরকম লাগে, কিছু টাকা পয়সা লাগে। সব কিছু যদি করে দেন, আপনার ডেবিট কার্ডটাকে করে দিবে ওরা, ইন্টারন্যাশনাল কার্ড করে দিবে। ওই কার্ডটা দিয়ে আপনার হচ্ছে কি যে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন, আপনার অ্যাকাউন্ট থেকে ডলার কাটবে, ডলার আসবে, সব কিছু করতে পারবেন। আপনার কি যে ফ্রিল্যান্সার থেকে যে ইনকামগুলোও হবে, আপনি যদি ক্লায়েন্টকে জাস্ট ওই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন, ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসলো, আপনি কার্ড দিয়ে উঠে ফেলেন, ঝামেলা শেষ, ঠিক আছে। তো যেটা আমরা ছিলাম বুস্ট পোস্ট, যে আপনি যদি আপনার নিজের পেজের জন্য চালান, আপনার নিজের এরকম একটা ইন্টারন্যাশনাল কার্ড থাকা রাখবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমরা আসি আমাদের ফ্রিল্যান্সিংয়ে, যে আমরা তো হচ্ছে গিয়ে আর নিজেদের জন্য আর কয়জন কী করবো, ঠিক আছে, বেশিরভাগই আমরা হচ্ছে নিজেদের ফ্রিল্যান্সিংয়ের জন্য, অনেকের 18 বছর হয়নি, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে ক্লায়েন্টের সব কিছু রেডি করাই থাকবে, ক্লায়েন্টের ফেসবুক পেজও খোলা থাকবে, ক্লায়েন্টের হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল কার্ডও থাকবে, কার্ড নাম্বারও থাকবে, সব কিছু রেডি থাকবে, ডিপোজিট টেবিজিট সব কিছু রেডি থাকবে। তো ক্লায়েন্টের জন্য কি করতে হবে, আপনার মেথাটা, ঠিক আছে। ক্লায়েন্টের জন্য আপনার কাজ হচ্ছে গিয়ে যে এগুলো,
এই কয়টা জিনিস, ঠিক আছে। ক্লায়েন্ট জাস্ট আপনাকে বলে দিবে যে এই হচ্ছে আমার পেজ, আমি অনেক চেষ্টা করেছি পোস্ট টোস্ট দিয়ে, আমার পেজ আগে বাড়ে না, এখন তুমি 7 দিনের জন্য একটা বুস্টিং সেট আপ করে দাও, ঠিক আছে। এই এতটুকু অংশ হচ্ছে কি আপনার মেধা, যে ক্লায়েন্ট তো আপনি পেজ, ক্লায়েন্ট বলবেও না যে আমার এই পেজের এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট, জাস্ট পেজের লিঙ্ক দিয়ে দিবে, এই আমার এত কিছু যদি বলতে হয় তাহলে তারা আপনাকে টাকা দিয়ে কাজ করাবে না, ঠিক আছে। জাস্ট পেজের অ্যাক্সেস আপনার সাথে শেয়ার করবে যে আপনি যেন পেজে ঢুকে পোস্ট টোস্ট করতে পারেন, কাজ করতে পারেন। এটা পুরোটাই আপনার মেধা, যে ক্লায়েন্টের পেজটা ঘাটবেন, ক্লায়েন্টের পেজটা ঘেটে আপনাকেই বুঝে নিতে হবে যে ক্লায়েন্টের এই এই প্রোডাক্ট, এই এই সার্ভিস এখন কোন বয়সের মানুষের কাছে, কোন লোকেশনে, লোকেশনটা ক্লায়েন্ট বলে দিবে, অবশ্যই বলে দিবে, কারণ লোকেশনের উপর করে টাকা কত কাটবে না কাটবে সেটা ডিপেন্ড করে লোকেশনের উপর। আপনি যদি পুরা ইউনাইটেড স্টেটস এই দেশের মধ্যে বুস্টিং করেন, অ্যাড করেন, তাহলে একরকম টাকা কাটবে। আপনি যদি ইউএসএ শহরের, যদি ইউএসএ দেশের মধ্যে যদি নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া কয়েকটা দেশ শহরে করেন তাহলে অবশ্যই আরেক রকম টাকা কাটবে, যত বেশি ছড়াতে চাবেন তত টাকা বেশি কাটবে, অ্যাট সিম্পল অ্যাজ দ্যাট। তো লোকেশনটা আর বাজেটটা আর স্কেজুয়ালটা, তিনটা জিনিস, লোকেশন, বাজেট, স্কেজুয়াল, এই তিনটা হচ্ছে কি ক্লায়েন্টই আপনাকে বলে দিবে, বা আপনাকেই ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে আমি কোন লোকেশনে করব, আপনার বাজেট কত, আপনার স্কেজুয়াল কত। এখন যখন আপনি দেখলেন যে ক্লায়েন্ট বলতেছে আমার বাজেট প্রতিদিন হচ্ছে $10, ওকে, তো আপনি দেখলেন যে আপনি যে মিনিমাম এজ লিমিট, লোকেশন বা টার্গেট করেছেন, যে যে অডিয়েন্স, ওর টার্গেট অডিয়েন্স তো পুরোটাই আপনার মেধা, যে প্রোডাক্ট দেখে আপনি যে অডিয়েন্স টার্গেট করবেন। তো যখন আপনি দেখলেন যে আপনি ক্লায়েন্ট যে বাজেট দিয়েছে $10, এই বাজেটের মধ্যে ক্লায়েন্টের টার্গেটের যে আপনি অডিয়েন্স ঠিক করবেন সেটাকে ফেসবুক পৌঁছাচ্ছে না, সেটাকে নিতে হলে ক্লায়েন্টের আরও বাজেট বাড়াতে হবে, সেটা আপনাকেই ক্লায়েন্টকে রেকমেন্ড করতে হবে যে ক্লায়েন্ট তুমি যে বাজেট দিয়েছো $10, এই $10 বাজেট দিয়ে এই তোমার পেজের, ক্লায়েন্ট আপনাকে টার্গেট দিয়ে দিবে যে 7 দিনে আমাকে 10,000 ফলোয়ার এনে দাও, লাইক ফলোয়ার এনে দাও। তো আপনাকে এভাবে বলতে হবে যে তুমি যে বাজেট দিয়েছো আমাকে $10, এই বাজেট দিয়ে টার্গেটেড লোকেশন, টার্গেটেড অডিয়েন্স ফিল আপ করে ফলোয়ারটা আনা সম্ভব না, বাজেট আর একটু বাড়াতে হবে, ঠিক আছে। তো ক্লায়েন্ট কনভিন্স হয়, আমরা যারা কাজ করি ক্লায়েন্ট কনভিন্স হয়, তো হচ্ছে তো তখন ক্লায়েন্টকে বলতে হয়, ক্লায়েন্ট জিজ্ঞেস করে তাহলে কত ডলার দিব, তখন হচ্ছে কি ওই আপনি টার্গেটেড অডিয়েন্স, যখন আপনি সবগুলো জিনিস সেট আপ করে দিবেন, এজ লিমিট, অডিয়েন্স সব কিছু ঠিকঠাক করে দিবেন, ফেসবুকই আপনাকে বলবে যে পার ডে তোমার এত টাকা খরচ হবে, পার ডে তোমার $40 করে খরচ হবে, তুমি যদি এই অডিয়েন্সের মানুষের কাছে তোমার পোস্টটা বুস্ট করতে চাও এই টাকা খরচ হবে। এখন আপনি ওইটার মধ্যে থেকে ক্লিক করে কাট করে কমাতে পারবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বাট ওই যে যখন বাজেট কমাতে যাবেন না তখন হচ্ছে গিয়ে কি ওই যে আপনার ওই টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড এজ লিমিট ওইগুলো ফিল আপ হবে না। তো তখন আপনি ক্লায়েন্টকে দেখাবেন যে ফেসবুক আমাকে রেকমেন্ড করতেছে যে এই আমার টার্গেট অডিয়েন্স অনুযায়ী এই বাজেট হলে ভালো হয়। তো ক্লায়েন্ট যখন দেখবে যে আপনার অডিয়েন্সগুলো মোটামুটি ঠিক আছে, এজ লিমিট সব কিছু ঠিকঠাক মতো লোকেশন সেট করেছেন, ক্লায়েন্ট বলবে ঠিক আছে ফেসবুক যেটা রেকমেন্ড করেছে ওইভাবেই করে দাও, ওইভাবে করে দিলেন, ঠিক আছে। তো আপনার কাজ হচ্ছে গিয়ে এই সেট আপ করে দেওয়া, ঠিক আছে, ফেসবুকের যে বুস্টিংয়ের যে সেট আপটা, ওয়ান্স আপনি সেট আপটা কমপ্লিট করে দিলেন, বুস্টিংটা চালু হয়ে গেল, আর ক্লায়েন্টের কাছ থেকে আপনি পেমেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে, ক্লায়েন্ট অ্যাড দেখতে থাকবে, ক্লায়েন্ট পেমেন্ট পেয়ে যাবেন। আচ্ছা, দেখতে কেমন হয় কোনো একটা বুস্ট চালালে বা অ্যাড চালালে জানেন? আপনারা দেখবেন ফেসবুকে যে পেজগুলো আসে বা ভিডিওগুলো আসে কিছু কিছুর উপর স্পন্সার্ড কথা লেখা থাকে, খেয়াল করবেন, ঠিক আছে, যারা এখনও খেয়াল করেননি আজকে যে খেয়াল করবেন, ফেসবুকে যত পোস্ট আসে সেখানে দেখবেন কিছু কিছুর উপর স্পন্সার্ড কথাটা লেখা থাকবে, সেগুলোরই কি চলতেছে, অ্যাড চলতেছে বা বুস্টিং চলতেছে, ঠিক আছে, সেই ভিডিওগুলো বা সেই পেজগুলোকেই সামনে নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। কেন সামনে আনতেছে ফেসবুক? আপনি টাকা দিয়েছেন, ফেসবুক আপনি লোকেশন সেট করে দিয়েছেন, এই লোকের মানুষদের কাছে চলতেছে, ঠিক আছে। ওকে, তাহলে বুঝা গিয়েছে বুস্টের মধ্যে আমরা কি কি শিখবো। আচ্ছা, বুস্টের প্রধান উদ্দেশ্য কি? যে লাইক ফলোয়ার বাড়ানো। বুস্ট মানেই কিন্তু মনিটাইজেশন না, বুস্ট মানে হচ্ছে গিয়ে পেজের পোস্টগুলোর লাইক ফলোয়ার বাড়ানো, ঠিক আছে। এখন কিছু কিছু এখন পেজ বর্তমানে রয়েছে, বর্তমানে না অনেক আগের থেকেই রয়েছে, এটা কি, এটা হচ্ছে গিয়ে আপনি ক্লায়েন্টের জন্য ফেসবুক বুস্ট করে দিলেন, এই লোকেশনে পেজটাকে ফেসবুক শো করাবে, মানুষজন লাইক ফলোয়ার দিবে। আর আপনি যদি নিজের জন্য করেন, আপনারা আরেকটা কাজ করতে পারেন, কিছু কিছু পেজ আছে যারা ফলোয়ার সেল করে, লাইক সেল করে, ঠিক আছে, আপনি 100 টাকা দিলেন, আপনাকে 1000টা ফলোয়ার দিয়ে দিল, ঠিক আছে।
তো এভাবেও হচ্ছে কি ওই যে সবই আমি এখন যা বলতেছি সবই কি পেইড মিনস, ঠিক আছে, সবই আপনার ইনভেস্টমেন্ট করে করে আপনার পেজটাকে সামনে আনানো, ঠিক আছে। তো এটাও অনেকে ফলো করে। একদম আমার একদম ইমিডিয়েট রিলেটিভ যদি বলি, আমার ছোট আন্টিজি, আমার ছোট খালামণি, তো ওনার যদি স্টোরিটা বলি, ঠিক আছে, তো একদমই যে আমি দেখাবো যখন আমরা ইউটিউব মার্কেটিং করব, ওনার চ্যানেলটাকেই আপনাদের সামনে দেখাবো যে একটা এরকম একটা চ্যানেল কীভাবে 62K সাবস্ক্রাইবার বা লাইক ফলোয়ার পেয়ে গেল। 62K কম না কিন্তু ইউটিউবের জন্য, 62,000 সাবস্ক্রাইবার। ওকে, তো এগুলো কী হয়, আপনার এরকম অনেক রেফারেন্স পেজ থাকে, ঠিক আছে, যারা আপনাকে সাবস্ক্রাইবার দিবে, টাকা দিবে, সোজাসুজি টাকা দিবেন, সে আপনাকে 1000টা 2000টা ফলোয়ার সাবস্ক্রাইবার এরকম দিয়ে দিবে, ঠিক আছে। কিছু বলবেন? হ্যাঁ বলুন। এটাই আমি আসতেছি, হ্যাঁ এখানে আসছি। এখন এটার মধ্যে প্রবলেম যেটা হবে যে এটা দিয়ে আপনার পেজের প্রসারটা বাড়ানো, যে মানুষের সামনে আনানো। মানুষের তো আগে সামনে আসতে হবে, তারপর না দেখবে টেকবে ইয়ে করবে। যখন আমি এখন আসিনি ওইটার মধ্যে, যখন আপনি হচ্ছে গিয়ে যে এই জায়গাটায় চলে আসবেন, ঠিক আছে, যখন আপনি এই জায়গাটায় আসবেন, ফেসবুক দেখবে কোনগুলো আপনার অর্গ্যানিক ওয়েতে লাইক ফলোয়ার হয়েছে, ঠিক আছে। এখন আপনি যখন টাকা দিয়ে কিনবেন, একবারে আপনি 1000 2000 এরকম করে লাইক ফলোয়ার পেতে থাকবেন। তো 1000 2000 যখন লাইক ফলোয়ার যত বেশি পাবেন, আপনার পেজটা কি সামনে আসবে না, তখন সাথে সাথে কি অর্গ্যানিক লাইক ফলোয়ারও পেতে থাকবেন। অর্গ্যানিক মূল উদ্দেশ্যটা, এই যে আমরা যে বুস্ট করি বা অ্যাড করি, এই মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানুষের সামনে আনানো। সামনে আনানো পর্যন্ত আপনার কেনা, এরপরে যেগুলো আসতে থাকবে, ঠিক আছে। আপনার তো 7 দিন পরে বুস্ট শেষ, তারপরে তার 7 দিন পরে কি, এই যে মানুষের কাছে যে 7 দিনের প্রচার হলো, এই 7 দিন যে মানুষ একটা পেজ সম্পর্কে জানলো, অনেক আপনার পার্মানেন্ট লয়ার কাস্টমার হয়ে যাবে না, অনেক পার্মানেন্ট ভিজিটর হয়ে যাবে। ওই যে ওইখান থেকে যে লাইক ফলোয়ার যেগুলো অর্গ্যানিক আপনারা ভিউ টিউ পেতে থাকবেন, সেগুলোই কিন্তু মানিটাইজেশনের ক্ষেত্রে কাউন্ট হবে, ঠিক আছে। সো মানিটাইজেশন এক জিনিস, বুস্ট পোস্ট এক জিনিস, অ্যাড ক্যাম্পেইন এক জিনিস, একটার সাথে আরেকটাকে মিক্সড করে ফেলবেন না, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস। আমি এই জন্য এখন ওইটার মধ্যে যাইনি, আমি এখনো জাস্ট বুস্ট পোস্টে আছি, টাকা দিয়ের মধ্যে আছি, ওইটাতে পরে আসবো, ঠিক আছে। ওকে, তাহলে আপনার মিলিয়ে ফেলবেন। তাহলে বুস্ট পোস্ট বুঝে গেছে যে কমপ্লিট উদ্দেশ্য, আমি এখনো মানিটাইজেশন যাইনি, এখনো মানে উদ্দেশ্য কি আছে, ফেসবুকের প্রচার প্রসার বাড়ানোর জন্য কি লাইক ফলোয়ার আনা। তো লাইক ফলোয়ার আনার জন্য কি, যে ফেসবুককে টার্গেট করে দেওয়া, লোকেশন অডিয়েন্স সব কিছু ঠিকঠাক করে দেওয়া, এজ টেজ ঠিক করে দেওয়া, এই এজের এই লোকেশনের মধ্যে 7 দিনের মধ্যে যত মানুষ হয় ফেসবুক নিয়ে যাবে, সামনে নিয়ে আসবে। সামনে নিয়ে আসলে এই যে ফেসবুককে যে টাকা দিচ্ছেন, আচ্ছা অনেকে মনে করতেছেন এখনও যে ফেসবুক বুস্ট পোস্ট মানে মনে হয় লাইক ফলোয়ার কিনা। ফেসবুক বুস্ট পোস্ট মানে কিন্তু লাইক ফলোয়ার কিনা না। বুস্টিংয়ের মাধ্যমে কি করলেন, এই এজের এই লোকেশনের এই অডিয়েন্সদের মানুষের সামনে আপনার পোস্টটা আসলো, এরপরে যারা হচ্ছে গিয়ে ভালো মনে করবে তারা লাইক ফলোয়ার দিয়ে যাবে, অ্যাপ্লাই করবে, আপনার সাথে কথা বলবে। বুঝতে পেরেছেন? বুস্ট পোস্টের জন্য আপনি টাকাটা কেন খরচ করেছেন, যে আপনার পেজটাকে সামনে আনার জন্য, ঠিক আছে। আর এরপরে যেটা আমি বলতেছিলাম, ওইটা মানিটাইজেশনের ক্ষেত্রে বলবো, টাকা দিয়ে লাইক ফলোয়ার কিনা, ঠিক আছে। ওইটাও একটা ওয়ে হচ্ছে গিয়ে আপনার ওইটা হচ্ছে গিয়ে কি আপনি ডাইরেক্ট লাইক ফলোয়ার পেলেন, ঠিক আছে। ডাইরেক্ট লাইক ফলোয়ার দিয়ে আপনার নিজের জন্য, এটা ফ্রিল্যান্সিং না, আপনার নিজের জন্য, যে আপনার নিজের পেজটাকে, ধরেন বুস্টিংটা আপনার কাছে অনেক কঠিন মনে হয়, ঝামেলা মনে হয়, আপনি কোনো একটা পেজে নক দিলেন, যে বললো 100 টাকা আমাকে বিকাশে দাও, আমি তোমাকে 1000টা লাইক ফলোয়ার দিয়ে দিব, ঠিক আছে। তো এই যে লাইক ফলোয়ারগুলো হলে কি হবে, আপনার পেজটা সামনে আসবে, ঠিক আছে, ফেসবুকের সামনে আসবে। তো ওই 1000-এর সাথে কি আপনি অর্গ্যানিকও 300-400 জন মানুষজন পাবেন, লাইক ফলোয়ার অবশ্যই পাবেন। যখন আপনার পেজগুলো ভিডিওগুলো সামনে আসবে, তখন হচ্ছে অর্গ্যানিক ভিউগুলোও পাবেন, ঠিক আছে। ওকে, তো বোঝা গেছে ফেসবুক বুস্ট পোস্ট কী জিনিস, আর হচ্ছে গিয়ে আপনার টাকা দিয়ে লাইক ফলোয়ার কিনা কী জিনিস। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। আচ্ছা, এরপরে আরেকটা যেটা আমরা ওয়েতে আসবো, এই যে বুস্ট করা মানে তো টাকা দিয়ে করা। বুস্ট করব কোন জিনিসটাকে, পোস্টটাকে, ঠিক আছে। তো এই পোস্টের কিছু প্রকারভেদ রয়েছে, যে কোন টাইপের পোস্টগুলো আমাকে করতে হবে, ঠিক আছে। তো এইরকম বলা হয়ে থাকে যে 2 টাইপের পোস্টগুলো আমরা বেশি করে থাকি, ঠিক আছে। একটাকে বলা হয় হেল্প পোস্ট, একটাকে বলা হয়ে থাকে সেল পোস্ট। আচ্ছা, এই কাজগুলো কেমন, এই কাজগুলো আমার একটা ক্লায়েন্ট হয়েছিল এরকম, যে সে হচ্ছে গিয়ে কি আপনার বিক্রি করে, খেজুর বিক্রি করে, ঠিক আছে, চিটাগংয়ে থাকে। একদম হচ্ছে গিয়ে এই যে আপনার চেয়েও আর একটু বয়স, এই কত 45-50 হবে লোক, ঠিক আছে, ব্যবসায়ী, চিটাগংয়ের অনেক বড় খেজুর ব্যবসায়ী, ঠিক আছে।
তো উনি আর কি ম্যাট্রিক পাস, হায়েস্ট এরকম ম্যাট্রিক পাস, ঠিক আছে। তো অনেক বড় ব্যবসায়ী, খেজুরের নিজের দোকান টোকান আছে চিটাগাংয়ে, এই সেই আছে, ভালো কথা। আমার সাথে পরিচয় হয়েছিল কিভাবে, ওই যে আমি হচ্ছে কি আপনাদের যখন লিঙ্কডইন দেখাবো, ঠিক আছে, তো এই লিঙ্কডইনে আপনি যেসব কাজ পারেন সেগুলো পোস্ট করতে হয়, বা এই যে ফেসবুক গ্রুপ মার্কেটিং, একটু পরে আসতেছি, ফেসবুকের বিভিন্ন গ্রুপে আপনি যেসব কাজ পারেন সেগুলো পোস্ট করতে হয়, যে আমি এগুলো পারি, কারো যদি দরকার হয়। তো উনি হচ্ছে গিয়ে বিভিন্ন গ্রুপে অ্যাড ছিল, তো হচ্ছে গিয়ে কোন একটা গ্রুপ থেকে আমার পোস্ট দেখছে যে আমি এরকম বুস্টিংয়ের কাজ পারি, এই কাজ পারি, ঠিক আছে। তো উনি তো হচ্ছে গিয়ে ম্যাট্রিক পাস, খেজুর ব্যবসায়ী, ঠিক আছে, কাউকে ছোট করার জন্য কোনো কিছু বলতেছি না। সে তো আর এত কিছু পেয়েছে, মানে তার এই অফলাইন ব্যবসাটাকে যে অনলাইন ব্যবসা আসে সেটা তার স্বপ্ন, এতটুকুই, ঠিক আছে। কিভাবে কি করতে, এমন না যে সে নিজে চেষ্টা করে নেই। এটা মনে রাখবেন যে যত আপনার ক্লায়েন্টাইন আসবে বা আসবে, প্রথমে নিজে নিজে ট্রাই করছে, পারে নাই, তারপর আপনার কাছে আসছে, ঠিক আছে। তো তারও কি ছিল, এই ফেসবুক পেজ ছিল, ঠিক আছে, খুলছে কোনো কীভাবে যেভাবে খুলছে, তার স্টোরিটা আমার সাথে শেয়ার করেছিল, তার ছেলে খুলে দিয়েছে, তার ছেলে আছে, মেয়ে আছে, পেজ টেজ খুলে দিয়েছে। বাট সে কি করতে পারতেছে না, তার এই যে অফলাইন খেজুরের ব্যবসাটা, সেটা ওই যে অনলাইনে আনতে পারতেছে না। এরকম একটা খেজুরের জন্য পেজ খুলছে, বাট কেউ অর্ডার করে না, কেউ সেল করে না, লাইক ফলোয়ার আসে না, এরকম কিছু আসে না। তো এরকম আপনি লোকাল ক্লায়েন্ট প্লাস বাইরেরও যেসব ক্লায়েন্ট পাবেন, এগুলোকে বলা হয়ে থাকে কন্ট্রাকচুয়াল কাজ পাবেন, যে আপনাকে 1 মাস বা 2 মাসের জন্য হায়ার করবে, ঠিক আছে, কন্ট্রাকচুয়াল কাজ বলবে আপনাকে। 7 দিন করে টার্গেট দিবে, আমাকে এভাবে দিত, ঠিক আছে, যে 7 দিনে হচ্ছে গিয়ে তুমি হচ্ছে আমাকে 1000 ফলোয়ার এনে দাও, 14 দিনে হচ্ছে গিয়ে আমাকে 1500 ফলোয়ার, লাইক ফলোয়ার এনে দাও, 20 দিনে আমাকে 2000 ফলোয়ার, এবার 7 দিন করে আপনাকে টার্গেট দিতে থাকবে, ঠিক আছে। এরকম হয় ক্লায়েন্টগুলো, ঠিক আছে। তো কোনো বুস্ট টুস্ট কিছু না, ঠিক আছে, একদম অর্গ্যানিক ওয়েটা যেটা, ঠিক আছে। তো আপনি যদি বুস্ট বা অ্যাড ক্যাম্পেইনের দিকে না যান, তখন আপনার একটাই ভরসা, পোস্ট করা, বেশি বেশি ভালো ভালো পোস্ট করা, ঠিক আছে। ভিডিও রিলস হতে পারে, বা লেখা, ছবি সহ লেখা হতে পারে, পোস্ট করা, ঠিক আছে। তো উনি তো আর এত ক্যানভা ট্যানভা জানেন না, ঠিক আছে। তো প্রথম যখন আমাকে পেজ দিল, আমি হচ্ছে গিয়ে ওনার পেজটা ঘাটলাম, ঠিক আছে। পেজটা 1.5 বছর হয়েছে, 1.5 বছর আগে খোলা, 1.5 বছর আগে খোলা। সে যে পোস্টগুলো করতো, সে তো আর এত ক্যানভা ডিজাইন জানে না, তো ছবি টবি সব গুগল থেকে নেওয়া ভাঙ্গাচোরা, তো ওইভাবে হচ্ছে সুন্দরভাবে আসতো না। আচ্ছা, এডিটিং একদমই খুবই বাজে ছিল। তো মানুষজনের কমেন্টসগুলো পড়তাম, ঠিক আছে, যে পেজের অবস্থা খুব বাজে, এই সেই, বা সে হচ্ছে কমেন্টসের অ্যান্সারও ঠিক মতো দিতে পারতো না। মানুষজন জিজ্ঞেস করতো যে এই ইনস্টিটিউট, মানে এই প্রতিষ্ঠানটা চিটাগংয়ে, আমি তো হচ্ছে কি রংপুরে থাকি, কিভাবে ডেলিভারি দেওয়া হবে, মানে প্রপার যে একজন অ্যান্সার দিবে একজন কাস্টমারের কমেন্টের, ওইভাবে কেউ ছিল না, উল্টাপাল্টা অ্যান্সার দিতে করতো, ঠিক আছে। মানুষকে ভরসা দিতে পারতো না। একটা কমেন্ট দেখলাম যে চিটাগং থেকে যে রংপুরে খেজুর যাবে, খেজুর তো নষ্ট হয়ে যাবে, তো প্রোটেকশন করার জন্য আপনি কী করবেন, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে এটা একটা টেকনিক আছে, আমি বলে দিই। এখানে হচ্ছে গিয়ে এখানে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটার নাম হচ্ছে কি কিউসিসি বলি আমরা। আচ্ছা, এই যে আমি যে টেকনিকটা অবলম্বন করছি না, এটা হচ্ছে কিউসিসি। আচ্ছা, এটা মানে কি, কোয়েশ্চেন অফ ক্লায়েন্টস আন্ডার কমেন্টস, ঠিক আছে। ক্লায়েন্টকে যে কোয়েশ্চেনগুলো করা হয়েছে, কোয়েশ্চেনগুলো কোথায় করবে, কমেন্ট সেকশনেই করবে, পেজের কমেন্ট সেকশনে। তো আপনাকে যখন যে কোনো ক্লায়েন্টের একটা পেজ দেওয়া হবে, বললাম তো যে সে 1 বছর 2 বছর ট্রাই করবে, পারবে না দেখে আপনার কাছে যাবে। সে যদি নিজে পারতো তাহলে তার ফ্রিল্যান্সারের কাছে যেত না, ঠিক আছে। এবং যারা এরকম পুরো পেজের অ্যাক্সেসে যায়, বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইন বাদে, মানে পেজের অ্যাক্সেস দিয়ে দেয়, আর জাস্ট বলে দেয় যে টার্গেট ফলোয়ার বলে দেয় যে 7 দিনে তুমি এত ফলোয়ার এনে দাও, 14 দিনে এত ফলোয়ার এনে দাও, নট বুস্টিং অ্যাড ক্যাম্পেইন। কিন্তু আমি আগেই বলতেছি, এটা হচ্ছে আপনার পেজকে অর্গানিক ওয়েতে প্রমোট করা, ফলোয়ারের কাজ। এই কাজগুলোই ফাইবারে এখন বেশি আছে, ফাইবার আপওয়ার্কে, ঠিক আছে। তো তারা কি করে, তারা তো নিজেরা এত কিছু জানে না, তারা জাস্ট পেজের অ্যাক্সেস দিয়ে দেয়। আপনাকেই ঘাটতে হবে পেজটা, যে 1 বছর যে এই পেজটা রান হয়েছে, কি কি সমস্যা ছিল, ঠিক আছে। ঘেটে আপনাকে একটা নোট বানাতে হবে ডক্সে, যে এই প্রবলেমগুলো আপনাকে ইমিডিয়েটলি সলভ করতে হবে। প্রথম সলভ কী করতে হবে, যে তার পেজের লোগো এবং কাভার ফটো, ক্যানভা থেকে ডিজাইন, নট অনলি ডিজাইন এসইও করা, ঠিক আছে। এগুলো তো আর ক্লায়েন্টরা পারবে না, ঠিক আছে। দ্বিতীয় যে জিনিসটা, প্রতিদিন আপনাকে পোস্ট করতে হবে মিনিমাম 3টা করে, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ঠিক আছে। এগুলো হচ্ছে একদম গড়বাঁধা নিয়ম, আমরা যারা ফেসবুকের পেজের কাজ করি, ঠিক আছে। তো এই যে 3টা যে পোস্ট করবেন না, এই পোস্টের, আচ্ছা কিউসিসি বুঝতে পেরেছেন না, কিউসিসি দিয়ে আপনি প্রথমে অ্যানালাইসিস করলেন যে পেজের প্রবলেমগুলো কোথায়, প্রবলেমগুলো আইডেন্টিফাই করে আপনি হচ্ছে 10টা সলিউশন বের করলেন, যে
এই সলিউশন যদি আমরা ঠিকঠাক করি তাহলে হচ্ছে পেজটা আস্তে আস্তে ঠিক হবে, ঠিক আছে। ওকে, এই গেল কিউসিসির কাজ। এরপরে হচ্ছে গিয়ে আমরা হেল্প পোস্ট আর সেল পোস্ট, এই যে সারাদিনে যে 3টা পোস্ট করব, পোস্টগুলো কেমন হবে, ঠিক আছে। তো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে 2 ধরনের পোস্টে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয় হেল্প পোস্ট, একটাকে বলা হয় সেল পোস্ট। আচ্ছা, তো হেল্প পোস্ট আর সেল পোস্ট জিনিসটা কি আমি যদি একটু ক্লিয়ারলি বলি, ভেঙে বলি। হেল্প পোস্ট মানে আপনারা যখন একটা কোনো পেজে যান, কিছু কিছু পোস্ট থাকবে, দেখবেন প্রোডাক্ট নিয়ে জাস্ট কথাবার্তা বলা, হ্যাঁ আমাদের প্রোডাক্ট হচ্ছে গিয়ে এই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এই প্রোডাক্ট দিয়ে তৈরি, আমাদের প্রোডাক্টে এই কটন আছে, এই ফ্যাব্রিক আছে, আমাদের এই মানে এই যে ফুড মেনুতে আমি এই সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, এই ইউজ করছি, সেই ইউজ করছি। হেল্প পোস্ট মানে হচ্ছে সোজা ভাষায় যে আপনার যে পেজের প্রোডাক্টটা বা সার্ভিসটা, সেটার উপকারিতা, ভালো ভালো দিকগুলো, ম্যাটেরিয়ালগুলো তুলে ধরা, মানুষের কাছে জানানো, যে সোজা ভাষায় এই অ্যাওয়ারনেস যেটাকে আমরা বলি, সচেতনতা তৈরি করা, ঠিক আছে। একদম যদি আমি সোজা ভাষায় বলি, হেল্প পোস্ট হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস বিল্ডিং। অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি করা, যে এই পেজের মধ্যে যে প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলো রয়েছে সেগুলো এই জিনিসগুলো দিয়ে তৈরি। প্রতিদিন আপনাকে হচ্ছে কি 2টা করে হেল্প পোস্ট দিতে হবে, সকালে একটা, দুপুরে একটা। এই পেজের একটা পেজের তো আর একটা প্রোডাক্ট থাকবে না, অনেক ধরনের প্রোডাক্ট সার্ভিস থাকবে, ঠিক আছে। তো আপনাকে একটা তো অবশ্যই আপনাকে যেহেতু টাকা দিবে, নিজেই ঘেটে ঘেটে বের করতে হবে, ঠিক আছে। এবং এগুলো করেই কিন্তু আমরা যে ইউটিউবে দেখি যে ডিজিটাল মার্কেটিং করে লাখ টাকা ইনকাম করা, ডিজিটাল মার্কেটিং করে কিন্তু লাখ টাকা ইনকাম করা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এগুলো হচ্ছে কি এমনভাবে অ্যাডগুলো চালানো হয় যে আমরা হচ্ছে কি মনে করি যে ডিজিটাল মার্কেটিং করে লাখ টাকা ইনকাম করে। ডিজিটাল অনেক কাজ করতে হয় ভিতরে, ঠিক আছে, অনেক কাজ করে করে তারপরে পর্যায়ে আসতে হয়। তো এই যে আমি কাজটা বললাম না, যে আপনি যদি এই যে কন্ট্রাকচুয়াল যে কাজগুলো পান, এগুলো যদি পেয়ে যান, এগুলো থেকে আসলেই 50,000 1 লাখ টাকা আর্ন করা সম্ভব। করেছে তো মানুষজন, এই জন্য আমি বলতেছি, ঠিক আছে। কারণ এগুলো কি 5 মাসের কন্ট্যাক্ট, 6 মাসের কন্ট্যাক্ট এরকম থাকে, পার মান্থ আপনাকে 20,000 টাকা করে দিবে এরকম, ঠিক আছে। তো ওই হিসাবে তারা বলে যে আমি একটা কন্ট্রাক্ট পেয়েছি ফেসবুক মার্কেটিংয়ে, 6 মাসে আমার হচ্ছে এই কাজটা করে 1 লাখ টাকা ইনকাম হয়েছে। 20,000 করলে 6 20 120, 1,20,000 তার ইনকাম হয়ে গেছে, ঠিক আছে। তো তাকে যে মাসে 20,000 টাকা করে দিবে এরকম দিবে না, প্রত্যেক 7 দিনে তাকে একটা টার্গেট দিয়ে দিবে ক্লায়েন্ট, যে এই 7 দিনে আমাকে এত ফলোয়ার লাগবে, এর 7 দিনে এত ফলোয়ার লাগবে, এবং পুরোপুরি অর্গানিক, নট এনি কাইন্ড অফ বুস্ট বা টাকা দিয়ে কিনা। তো সেটার জন্য একটাই ওয়ে হচ্ছে কি হেল্প পোস্ট এবং সেল পোস্ট করা। তো হেল্প পোস্টগুলো বুঝে গিয়েছে যে আপনি তো কিউসিসি দেখেই বুঝতে পেরেছেন ক্লায়েন্টের প্রোডাক্ট কী, সার্ভিস কী, কী প্রবলেম। তো হেল্প পোস্টে চেষ্টা করবেন যত বেশি সম্ভব প্রবলেমের সলিউশনগুলো তুলে ধরা, যে এই আমাদের প্রোডাক্ট, এই আমাদের সার্ভিস, আমরা যেটা আর কি একদম ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড যারা ফেসবুক মার্কেটিং এক্সপার্ট তারা বলে যে সকালের দিকে যে পোস্টটা দিবা সেটা হচ্ছে গিয়ে কি একটু মানে ম্যাটেরিয়াল বা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে একটু জাস্ট কথা বলা, যে হ্যাঁ আমাদের এই প্রোডাক্টে ধরেন আপনি হচ্ছে গিয়ে বিক্রি করেন, ঠিক আছে, কি জানি বলে, আমি একটা পেজের কাজ করেছিলাম, তার সব হচ্ছে গিয়ে আপনার ওই যে আমরা ওই যে কী বলে ওইগুলোকে, লোশন, গ্লিসারিন, মানে হচ্ছে গিয়ে ফ্রেশ ক্লিনিং, মেকআপ না, ক্লিনিং যে সকল প্রোডাক্টগুলো রয়েছে, শ্যাম্পু ট্যাম্পু, বিদেশি টেজে, খুবই মজার ছিল। হ্যাঁ, খুবই মজার পেজটা ছিল, আমি অনেক কিছু শিখতে পারছি, এটা প্রথম দিককার ক্লায়েন্ট ছিল। তো ওনার হচ্ছে গিয়ে ওনার যে শপ পেজটা, উনি হচ্ছে বেশি ফোকাস দিতে হচ্ছে গিয়ে বিদেশি ব্র্যান্ডের ইয়েগুলো, শ্যাম্পুর দিকে, ঠিক আছে। ওকে, তো আমি হচ্ছে গিয়ে সকালের দিকে যে পোস্টগুলো করতাম, এগুলো হচ্ছে গিয়ে ফেসবুক এক্সপার্টদের কাছ থেকে শিখেছি, যে সকালের দিকে হচ্ছে গিয়ে একটা সুন্দর একটা ভালো পোস্ট দেওয়া, যে এই হচ্ছে গিয়ে আমাদের এই ব্র্যান্ডের শ্যাম্পু, যে শ্যাম্পুর মধ্যে আপনার হার্বাল ফ্লেভার রয়েছে, নির্যাস রয়েছে, এই রয়েছে, সে রয়েছে, এরকম হচ্ছে গিয়ে মানে জাস্ট আপনার প্রোডাক্টটার সম্পর্কে একটু পরিচয় করানো। দুপুরের দিকে যে পোস্টগুলো দিতাম সেগুলো হচ্ছে গিয়ে প্রবলেম সলভিং, ঠিক আছে, যে এই মানে যার এই প্রবলেম নিয়ে সমস্যায় ভুগছেন, আপনি যদি আমাদের এই শ্যাম্পু বা এই প্রোডাক্ট সার্ভিস ইউজ করেন তাহলে এই সমাধানগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। দুপুরে দিলাম এটা। আর রাতে যেটা যেত সেটা হচ্ছে কি সেল পোস্ট। সেল পোস্ট কাকে বলে? সোজা ভাষায় আপনি যেটা বিক্রির উদ্দেশ্যে সেল করেছেন।
এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনি টাকা পয়সা নিয়ে কোনো কথাই বলেন, জাস্ট প্রচার করেছেন। সকালবেলা কিছু ভালো কথা বলেছেন প্রোডাক্ট সম্পর্কে, দুপুরে হচ্ছে প্রবলেম সলভিং কথাগুলো বলেছেন, রাতের দিকে গেলেন যে বর্তমানে এই 7 দিনের জন্য আমাদের একটা অফার চলতেছে, ঠিক আছে, যে দেখলেন যে 1000 টাকা ছিল এই বিদেশি ব্র্যান্ডের শ্যাম্পুটা, আমরা নেক্সট 7 দিনের জন্য এটা 990 টাকায় রাখতেছি, ঠিক আছে, বা 900 টাকায় রাখতেছি, এরকম একটা ডিসকাউন্ট দিলেন, ঠিক আছে। তো সেল পোস্ট যেটা আপনার টোটালি আপনার যাবে হচ্ছে গিয়ে বিক্রির উদ্দেশ্যে, ঠিক আছে। একদম মানে পোস্টগুলো এরকমই হবে, এই আপনার যেটাকে বলা হয়ে থাকে অ্যাগ্রেসিভ সেলিং। আচ্ছা, এটাকে আর একটা ভাষায়ও বলা হয়ে থাকে, আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম একটু, গেরিলা মার্কেটিং, ঠিক আছে। আচ্ছা, গেরিলা মার্কেটিং, ঠিক আছে। গেরিলা চিনেন? গেরিলা চিনেন না? হাই হাই রে, কুমির। যে আর কি কোনো দয়াময় নেই, যে তার যেটা টার্গেট সেটা করবেই, ঠিক আছে। মানুষ খেতে মন চাইলে মানুষ খাবে, যেটা মন চাইলে করবে, ঠিক আছে, ওকে। আর হচ্ছে গিয়ে হেল্প পোস্ট যেটা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে ইমোশনাল মার্কেটিং, ঠিক আছে। এটা যারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যারা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, তারা এই দুটাকে এরকম নাম দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। অ্যাগ্রেসিভ মার্কেটিং, আচ্ছা, অ্যাগ্রেসিভ বানানে কি ভুল দেখি, ডাবল জি, আছে অ্যাগ্রেসিভ মার্কেটিং, গেরিলা মার্কেটিং, ঠিক আছে, ওকে ফাইন। হেল্প পোস্টকে ইমোশনাল মার্কেটিং কেন বলা হচ্ছে? এখানে প্রথমে সকালে আর দুপুরে আপনি একটু ইমোশনালি মানুষটাকে আপনার পেজের সাথে অ্যাটাচ করলেন, আপনার যারা ফলোয়ারদেরকে, যে এই পেজে যেন সে ট্রাস্ট পায়, যে এই পেজে এই প্রোডাক্টগুলো আসতেছে, এগুলোর এই কোয়ালিটি সেই কোয়ালিটি। আর যখন রাতে চলে গেলেন ডাইরেক্ট বিক্রির কথাবার্তা, ঠিক আছে, যে আমাকে সেল করতে হবে, করতে হবে, ঠিক আছে। এই জন্য যারা হচ্ছে কি যে যারা লাইভ করে, ঠিক আছে, লাইভে এসে যারা প্রোডাক্ট সেল করে, ঠিক আছে, দেখা যায় তাদের আপনার খুব কম আমি দেখি যে সকালের টাইমে লাইভটা করতেছে। স্টার্টিংটা হয় আপনার বিকালে 4টা-5টা থেকে শুরু হয়, বেস্ট সময়টা ওরা বেছে নেয় হচ্ছে 9টা-10টা এরকম টাইমটা, রাতের টাইমটা, ঠিক আছে। তো এটার কিন্তু একটা স্ট্যান্ডার্ড থেকেই আসছে, এটা যে জাস্ট গদবাধা নিয়ম অনুযায়ী চলে আসছে এরকম না, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকেই আসছে, যে যেগুলো সেল পোস্ট যায় অ্যাগ্রেসিভ গেরিলা মার্কেটিং, ঠিক আছে, যে আপনার রাতের বেলা যা কথাবার্তা হবে সব বিক্রির উদ্দেশ্যেই হবে, ঠিক আছে, যেভাবেই হোক। এখন এটাকে গেরিলার সাথে কেন তুলনা করানো হয়েছে? ওই যে আপনারা যে আমরা যে যখন লাইভে আসি অনেকের মধ্যে জড়তা থাকে, বিশেষ করে ফিমেলদের মধ্যে, যে আমি যে লাইভে আসবো, যার ব্যাপার, ঠিক আছে, এটা কমপ্লিটলি যার ব্যাপার। কেউ নিজে ফেস আনে, কেউ জাস্ট একটু হাত দেখে মানে জাস্ট প্রোডাক্টগুলো দেখায়, এক একজনের এক একটা টেকনিক ফলো করে, কিন্তু তার মূল উদ্দেশ্যটা কি থাকে? অ্যাগ্রেসিভ সেলিং, মানে যেভাবেই হোক আমি আমার প্রোডাক্টটাকে সেল করাবো। তো ওইটার সাথে তুলনা করতে চাই, এই যে ইন্টারন্যাশনালি এটার নাম দিয়েছে গেরিলা, মানে কুমিরের মতো উদ্দেশ্য, যে যেভাবেই হোক আমি এটা করবোই, ঠিক আছে, অ্যাগ্রেসিভ মার্কেটিং, ওইখান থেকে এই কনসেপ্টটা আসছে। তাহলে আপনারা হেল্প পোস্ট সেল পোস্ট আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে, যে ক্লায়েন্টের যখন এরকম কন্ট্রাকচুয়াল কাজ পাবেন 3 মাসের জন্য 6 মাসের জন্য, আপনারা এই স্ট্যান্ডার্ডগুলো ফলো করবেন, ঠিক আছে। 2টা হেল্প পোস্ট দিবেন, রাতে একটা সেল পোস্ট দিবেন, ঠিক আছে। ক্লায়েন্টের সাথে কথা বলে নিবেন, এগুলো কন্টিনিউয়াসলি ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হয়, যে আজকের রাতে আমি একটা হচ্ছে কি এরকম অফারের পোস্ট দিচ্ছি, ঠিক আছে, কোনো প্রবলেম আছে ক্লায়েন্ট, তো ক্লায়েন্ট বলবি, ঠিক আছে, আমার ফলোয়ার বাড়ানোর জন্য যেটা ভালো মনে হয় করো, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আই থিঙ্ক আমরা এই ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে আমরা হেল্প পোস্ট সেল পোস্ট ক্লিয়ার হলাম। আমরা হচ্ছে গিয়ে পেজের প্রচার প্রসার বাড়ানোর জন্য কিভাবে বুস্ট করব সেটা সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া পেলাম, ঠিক আছে। এরপরে যেটা আসবো হচ্ছে গিয়ে ছোট্ট যে টপিকটা, সেটা আগে শেষ করে নিই, ফেসবুকের যে গ্রুপ মার্কেটিং সেই জিনিসটা কি। হ্যাঁ, বর্তমানে এই টেকনিকটা মানুষজন বেশি ফলো করে, ঠিক আছে। তো যখন ক্লায়েন্ট আপনাকে পেজের অ্যাক্সেস দিয়ে দিয়েছে, পেজের মালিক কিন্তু আপনি, ইকুয়াল ওনার আপনি, ঠিক আছে। জি বলেন। ব্লগ ভিডিও, হ্যাঁ, ওইটারও হচ্ছে এখন হচ্ছে ওইটাও, যে বেশি যারা ব্লগ ভিডিওর ক্ষেত্রে টাইমিং আবার আলাদা, ঠিক আছে। নট আপনার উইকে 7 days, কখনোই না, ঠিক আছে। এক্ষেত্রে আপনার হচ্ছে কান্ট্রি হলিডে বা কান্ট্রি আইডিয়াল টাইম, যেই দেশের মানুষ যে সময় ফ্রি থাকে বেশি, সেই সময় প্রচার করানো, ঠিক আছে। যেমন আপনাদের হচ্ছে গিয়ে এই আপনারা হচ্ছে, যেহেতু আপনি ব্লগ ভিডিওতে আসলেনই, আমি আর এই ছেলেটাকে দেখাতে চাই না, আপনারা এনাফ দেখছেন যে তৌহিদ আফ্রিদি, যে ঠিক আছে, বা হচ্ছে, আচ্ছা এর উদাহরণ না দিই, আমি একটা ভালো উদাহরণ দিই, ঠিক আছে, যাকে আমি পার্সোনালি চিনি, আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঠিক আছে, আমার এই বড় ভাই 1 বছরের সিনিয়র, ঠিক আছে। যেহেতু জিজ্ঞেস করলেন ব্লগ, অনেকে আপনার এখানে 3 জন আছেন ব্লগার, তাহলে আমি ওদের জন্য এটা দিই, ঠিক আছে।
আমরা আর কোভিডের মতো হয়তো এরকম সময় পাবো না, ঠিক আছে, কারণ কোভিড এমন একটা সময় গিয়েছে যে ওই সময়ে যারা একটু মার্কেটিংয়ে ঢুকছে বা যারা একটু ফ্রিল্যান্সিংয়ে ঢুকছে এমনভাবে সাকসেস হয়েছে, মানে ওরা একদম যারা একটু মোটামুটি তেমন কিছু পারেও না, জাস্ট কিছু আইডিয়া জানে, ওরা সব সাকসেস হয়ে গিয়েছে। কারণ কি, মানে সিচুয়েশন এমন ছিল যে সবাই ঘরে বসে অযথাই হচ্ছে ফেসবুকে টাইম ওয়েস্ট করতো, ঠিক আছে। তো এই ছেলেটার পেজটা অনেকেই ফলো করে, ঠিক আছে, চিনেন, এর ভিডিওটা অনেকেই ফলো করে, এর পেজ ভিডিও সবই ফলো করে, ঠিক আছে। এ আসছে কিন্তু এই যে কোভিডের সময়ই আসছে, ঠিক আছে। ওকে, আমার এখন এই স্পষ্ট মনে আছে যে যখন 2020 সালের মার্চ মাস, ঠিক আছে, ব্লগ যেহেতু বললেন ওদের জন্য বললাম, মার্চ মাস মাত্র হচ্ছে গিয়ে আমি যে আগের যে অফিসে ছিলাম সব শাটডাউন, ঠিক আছে। এবং আমরাও আস্তে আস্তে খবর পাচ্ছি যে আমরা যারা একটু জুনিয়র মাত্র ঢুকেছি, মানে 1 বছর হয়েছে, তাদের আর জব থাক, অনেক ছাঁটাই করতেছিল, ঠিক আছে, অনেক ছাঁটাই, জাস্ট যারা একদম কোম্পানির মালিক লেভেলের এমডি সিইও ওরাই থাকবে, কারণ অবস্থা অনেক খারাপ, স্যালারিটা দিতে পারছে না, এই সেই, ঠিক আছে। তো তখন হচ্ছে গিয়ে এই মার্চ মাস, তখন এর কিছু কিছু ভিডিও ফেসবুকে আসতো, ঠিক আছে, ফেসবুক পেজে আসতো, পেজে আস্তে আস্তে, হ্যাঁ, তখন এর হচ্ছে গিয়ে পেজে আসার পর যখন দেখলো যে মানুষের এগুলো ভিউ পাচ্ছে, তখন সে ইউটিউব চ্যানেলের দিকে গেল, ঠিক আছে। তো এই যে যখন যে ভিডিওগুলো আপলোড করা হয়, এরই যদি আমি স্টাইলটা বলি, সবারই এই স্টাইলটাই ফলো করে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, মানে আমি একদম এর রেগুলার কাস্টমার ছিল, সবাই এরকম, ঠিক আছে, রেগুলার এর ভিডিওগুলো সবাই দেখতো, কারণ এই যে বাংলা সিনেমাগুলোকে নিয়ে অনেক মজা করে এডিট করে করে ভিডিও বানায়, সবারই অনেক ভালো লাগতো, ঠিক আছে। তো এর আপলোডই ছিল হচ্ছে 3 দিন, বৃহস্পতি, শুক্র, শনি, রাত 9টা 10টা, এই টাইমগুলো, ঠিক আছে। কারণ কি, এই টাইমগুলোতে মানুষ সব ধরনের কাজ থেকে ফ্রি, তারা হচ্ছে এই আইডিয়াল টাইমটা, যারা হচ্ছে কি এমনি হাউস ওয়াইফও সবার রান্নাবান্না সব কিছু শেষ, এই টাইমটা একটু রেস্ট নিয়ে ইয়ে করে সবাই মোবাইল দেখে। তো যারাই হচ্ছে এই পেজের ফলোয়ার রয়েছে বা সাবস্ক্রাইবার রয়েছে, নোটিফিকেশন তো যায় যে একটা ভিডিও আপলোড হয়েছে, ঠিক আছে, ওকে। সো তার হচ্ছে গিয়ে কি, এই যে হলিডে টাইম, রাতের টাইম, ব্লগারদের জন্য এই টাইমগুলো, ঠিক আছে, আপনিও যেটা করেন মোটামুটি রাতের দিকে আসে, ঠিক আছে, এরকম টাইমগুলোই চেষ্টা করবেন, একদম ওয়ার্কিং ডেতে যাবেন না, লাইক রবিবার, সোমবার, মঙ্গলবার, এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দিনের বেলা তো কমপ্লিটলি যাবেন না, যদি না আপনি হচ্ছে গিয়ে নিজে এসে কোনো কিছু সেল করেন, সেটা ডিফারেন্ট বিষয়। অনেকে আছে হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ ব্লগ করে, ঠিক আছে, অনেকেই আছে এরকম, ঠিক আছে, নাথিং পার্স, সবাই যার যার মতো এটা করতেই পারে, ঠিক, কোনো ইয়ে নেই, ঠিক আছে। তো যারা এই ধরনের জিনিসগুলো করে, যে যে বিভিন্ন জায়গায় ঘুরতে টুরতে যাচ্ছেন, সেগুলোর ক্ষেত্রে আপনি হচ্ছে কি একটু বিকাল টিকাল টাইম নিতে পারেন, সমস্যা নেই। বাট আপনারা যেগুলো সেলিং ভিডিও, সেলিং রিলেটেড ব্লগ ভিডিও, বা হচ্ছে গিয়ে কোনো একটা জিনিস নিয়ে এসে, টপিক নিয়ে এসে কথা বলতেছেন, সেগুলোতে চেষ্টা করবেন রাতের টাইমটা এবং হলিডেগুলো, ঠিক আছে, বৃহস্পতি, শুক্র, শনি, এই টাইমগুলো ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন টাইমিং টু মিশন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে আপনি ইয়ে করতে, এই যে এগুলো তো কন্টিনিউস কাজ, এই যে হেল্প পোস্ট আর সেল পোস্ট, এটা করতে কি আপনার টাকা লাগবে আপনার পেজে পোস্ট করতে, আপনার পেজে আপনি পোস্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, লিখিত পোস্ট চলতে থাকে সারাদিন, ঠিক আছে, একটা পেজে শুধু ভিডিও যায় না ম্যাম, একটা পেজে না, এডিটিং তো আলাদা, ওইটা এ তো হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ওইটা ভিডিও এডিটিং পার্ট, ঠিক আছে, এটা আলাদা কোর্স। ওইটাই কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্ট প্লাস, না অবশ্যই এডিটিং এরও ইয়ে আছে। এডিটিংয়ের জন্য আপনার একদম ভালো যে প্রো লেভেলের এডিটিং, এটার জন্য আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো শিখতে হবে, ঠিক আছে, বা ফিল্মারও একটা সফটওয়্যার রয়েছে, সেগুলো শিখতে হবে, ঠিক আছে, লিওনার্দোর রয়েছে, এগুলো ভিডিও এডিটিং কোর্স, ঠিক আছে, কমপ্লিটলি আলাদা পার্ট, ঠিক আছে, ওকে ফাইন। তো যতই আপনি ভিডিও দেন, ভিডিওতে একটা ফিক্সড টাইম, বাট আপনার পেজটাকে প্রচার প্রসারের জন্য, ফেসবুক পেজটাকে সারাদিনে মিনিমাম 2টা থেকে 3টা পোস্ট যেতেই হবে। মনে রাখবেন, পেজ শুধু কখনোই ভিডিও দিয়ে উঠবে না, ভিডিও তো একটা ভিডিও, জাস্ট সার্টেন টাইমে গেল, ওইটা মানুষজন দেখলো। পেজটার সাথে রেগুলার অডিয়েন্সকে কানেক্ট থাকার জন্য অবশ্যই পোস্ট করতে হবে, লেখা, ছবি, এগুলো পোস্ট করতে হবে, যার যে প্রোডাক্ট সার্ভিস রিলেটেড। এবং বললাম কোন টাইপের পোস্ট করবেন, হেল্প পোস্ট এবং সেল পোস্ট, সেগুলো রিলেটেড, ঠিক আছে। যাদের সেল পোস্ট নেই, যেমন বললেন ব্লগার, তাদের জন্য কি লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইবের জন্য, ঠিক আছে, যেগুলো পোস্ট, সেগুলো আপনাদের ক্ষেত্রে সেল পোস্ট হবে, যে আপনার পেজটাকে, আপনার ইউটিউব চ্যানেলটা এখন কি করে, যে আপনার হচ্ছে গিয়ে কোনো একটা পেজে ভিডিও পোস্ট করতেছেন, উপরে লেখার সময় আপনি ক্যাপশনে লিখে দিলেন মাই ইউটিউব চ্যানেল লিঙ্ক, মাই ফেসবুক চ্যানেল, মানে আপনি হয়তো একটা ইউটিউবের ভিডিও আপনি আপনার ফেসবুক পেজে দিচ্ছেন, বাট উপরে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল দিয়ে দিলেন। আপনি কোনো একটা রিল পোস্ট করতেছেন, সেখানে আপনার ইউটিউব চ্যানেলের রিল দিয়ে দিলেন, মানে এক সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি বাকি সোশ্যাল মিডিয়াগুলো কি করে অ্যাটাচ করে দেয়, ঠিক আছে, যেন ওইগুলোর ক্ষেত্রেও লাইক, ফলোয়ার যেতে থাকে, ঠিক আছে। জি বলেন।
হুম 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 আপনি মিশিয়ে ফেলেছেন, আবারও মিশিয়ে ফেলেছেন, ঠিক আছে। আমরা যে জিনিসগুলোর মধ্যে আছি একদম কমপ্লিটলি ফেসবুক, ইউটিউব, প্রিন্টারেস্ট, বেশি হলে ইনস্টাগ্রাম, ঠিক আছে। আপনি যে সাইটগুলোতে গিয়েছেন, ঠিক আছে, টিকটক, লাইকি, ইমো, কমপ্লিটলি ভিডিও শেয়ারিং সাইট, ঠিক আছে। ওইখানে কোনো লেখা পোস্টের কোনো কিছুই নেই। ওইখানে আমি একদম ক্লাসের শুরুতে যেখানে করেছিলাম ভাইরাল টপিকে যেতে হবে, ঠিক আছে। এখন এটা নাচ গান হতে পারে, খাওয়া দাওয়া হতে পারে, এনিথিং, ঠিক আছে, বা সেলিব্রিটিদের মতো পোশাক আশাক হতে পারে, এনিথিং, ঠিক আছে। কমপ্লিটলি ভিডিও শেয়ারিং সাইট, টোটালি আলাদা। ওইটা করার জন্য আপনার ডিজিটাল মার্কেটিং শেখা লাগবে না, ঠিক আছে। এটা ঠিক আছে, ওইটাই সমস্যা নেই, ওইটাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো ওইটার জন্য জি, হ্যাঁ 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 এই যে হ্যাঁ, এটা ঠিক আছে যে আপনার যে টিকটক আইডির লিঙ্ক, টিকটক পেজের লিঙ্ক, ইমো, সরি, লাইকির লিঙ্ক, আরও যা যা আছে আমি অতগুলো জানি না, ঠিক আছে, আরও যা যা আছে সেগুলো কি করবেন, আপনার ভিডিওর সাথে উপরে ক্যাপশনে রেখে দিবেন। সেগুলো আপনার পেজের মাধ্যমে ওইগুলোকে প্রমোট করতে হবে। হ্যাঁ সেটা অবশ্যই, হ্যাঁ ওইটা অবশ্যই পারবেন, ঠিক আছে। ওকে, টিকটক মার্কেটিং কোনো সিলেবাসে নেই, ঠিক আছে, এটা ভিডিও শেয়ারিং সাইট কমপ্লিটলি। যাই হোক, তো যেটাতে আমরা ছিলাম হেল্প পোস্ট, সেলফ পোস্ট শেষ। এরপরে আসি হচ্ছে কি গ্রুপ মার্কেটিং, ঠিক আছে। ফেসবুক মার্কেটিংয়ের আন্ডারে গ্রুপ মার্কেটিং। গ্রুপ মার্কেটিংটা এখন হচ্ছে গিয়ে অনেকেই এটা একটা ভালো টেকনিক হিসেবে ইউজ করে অর্গ্যানিক লাইক ফলোয়ার পাওয়ার জন্য, ঠিক আছে। যেমন ধরলাম এই আমি কোনো লোকাল ক্লায়েন্ট পেয়েছি, ঠিক আছে। এই লোকাল ক্লায়েন্ট হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের ক্লায়েন্ট, হ্যাঁ, ধরেন হচ্ছে সে হচ্ছে ইয়ে বানায়, এই যে আমাদের এখানে নিচে কি জানি পাওয়া যায়, ওই যে ইয়ে ওয়েফেল, ইউনিক জিনিস, ইউনিক মানে গতানুগতিক জিনিস বার করি, বার্গার, পিৎজা বাদ, হ্যাঁ, ওয়েফেল। তারপর হচ্ছে মিট বক্স, হ্যাঁ, ওয়েফেল মিট বক্স। এখন ধরেন আপনার হচ্ছে কি এরকম লোকাল একজন ক্লায়েন্ট পেলেন বাংলাদেশের, যেমন আমি খেজুরের ব্যবসায়ী পেয়েছিলাম, আপনারা এরকম একটা পেলেন। সে হচ্ছে যেমন এই যে আইটেম দুইটা বললাম, ওয়েফেল বা মিট বক্স, এটা কিন্তু সবাই পারবে না, ঠিক আছে, কারণ এগুলোর জন্য স্পেশাল মেশিন রয়েছে, টেকনিক রয়েছে, স্পেশাল ওয়েতে বানাতে হবে না, জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, হবে না, ঠিক আছে। ওয়েফেলের যে জিনিসটা আসবে ওইটা তো মেশিন ছাড়া ওই জিনিসটা প্রপারলি বসবেই না, ঠিক আছে, ওইটা ডিফারেন্ট। তো এই যে আপনার যে একটা ওয়েফেলের একটা দোকানের রয়েছে, এরকম একজন ক্লায়েন্ট পেলেন, তার একটা পেজকে আপনি বুস্টে কাজ পেলেন, এই যে ফেসবুকের পুরো পেজের অ্যাক্সেস পেলেন, তার লাইক ফলোয়ার, টার্গেট লাইক ফলোয়ার এনে দিতে হবে, ঠিক আছে। এখন এই যে এইগুলো আপনি হেল্প পোস্ট, সেল পোস্ট তো দিচ্ছেনই, বাট এই যে হেল্প পোস্ট, সেল পোস্টগুলো হচ্ছে সেগুলো কি আপনার পেজে হচ্ছে। তার মানে কি, এটা তো আপনি কমপ্লিটলি অর্গ্যানিক, কোনো বুস্ট টাকা দিয়ে লাইক ফলোয়ার না, আপনি সারাদিন আপনার পরিশ্রম, সোজা ভাষায় আপনি সারাদিন চিন্তা করে 5-6 লাইনের একটা কন্টেন্ট লিখেছেন, সেই পোস্ট আপনি সকালে করলেন, দুপুরে করলেন, রাতে একটা লিখলেন, ঠিক আছে। বাট হচ্ছে গিয়ে কি, এখানে শুধুমাত্র আপনার এই পোস্টটা লিমিটেড থাকতেছে আপনার পেজের যারা ফলোয়ার বা যাদেরকে আপনি ইনভাইট করেছেন ফলো করার জন্য, বা আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড রয়েছে, বা কোনো এক সময় আপনার ফলোয়ার ছিল বা ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল। তো এইভাবে দেখা যায় আপনি হাইয়েস্ট একটা মানুষের, মানে সেলিব্রিটি বলে, একটা নর্মাল মানুষের হাইয়েস্টার কতই ফ্রেন্ড ফলোয়ার, আমি সব মিলিয়ে যদিও ধরি 4 থেকে 5 হাজার এরকম ধরলাম, যে আপনার ফ্রেন্ডে আছে, অথবা আপনার ফ্রেন্ডে রয়েছে, বা আপনার ফেসবুকে ফলোয়ার ছিল কোনো এক সময় 4 থেকে 5 হাজার। এখন একটা পোস্টকে তো ছড়াতে হলে এরকম 4-5 হাজার ফলোয়ার দিয়ে হবে না, মিনিমাম আপনার পোস্টটা হচ্ছে 20-30-50 হাজার মানুষজন দেখতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সবাই হচ্ছে গিয়ে এখন এই গ্রুপ মার্কেটিংয়ের সহযোগিতা নেয়। গ্রুপ মার্কেটিং জিনিসটা কি, যে আপনি যে হেল্প পোস্ট, সেল পোস্ট দেন না, সেম একই পোস্টটার জন্য আপনি কোনো একটা গ্রুপ বেছে নিলেন, যে গ্রুপটা আপনার প্রোডাক্ট সার্ভিসের সাথে যায়। যেমন আমরা হচ্ছে গিয়ে জেনে হোক আর না জেনে হোক, আমরা যারা পুরান ঢাকায় থাকি, আমরা একটা গ্রুপে কোনো না কোনোভাবে অ্যাড হয়ে গিয়েছি, লক্ষ্মীবাজার ওয়ারি ড্যাংডারিয়া ঢাকাইয়া গ্রুপ, এরকম একটা গ্রুপে অ্যাড হয়ে গিয়েছি, ঠিক আছে। সবারই ভালো লাগে এই গ্রুপটা, ঠিক আছে। বিভিন্ন মানুষজন আগে লক্ষ্মীবাজার কেমন ছিল এমন ছিল সেগুলো নিয়ে আলোচনা করে, ঠিক আছে। যাই হোক, তো এই যে আপনি যে আপনার নিজের পেজে পোস্ট দিলেন, সেখানে কি আপনার 4 থেকে 5 হাজার মানুষজন দেখলো। তো আপনি এটাও করলেন, সাথে কি করলেন, আপনি এই যে এরকম লক্ষ্মীবাজার ওয়ারি গ্রুপে অবশ্যই অ্যাড হবেন, যেগুলো আপনার সাথে যায় আর কি, ঠিক আছে, সব না, যেগুলো আপনার সাথে যায়। তো সবাই এরকম এই টেকনিকটা সহযোগিতা করে যে একটা গ্রুপ খুলে, তো আপনি একটু বাঁচবেন, ঠিক আছে। যে ধরেন আপনি ফ্যাশন নিয়ে বা ক্লথিং নিয়ে, তো আপনি লিখলেন ফ্যাশন রিলেটেড, ফেসবুকে যে লিখলেন ফ্যাশন রিলেটেড গ্রুপ ইন পুরান ঢাকা, ঠিক আছে, অনেকগুলো গ্রুপ আপনার সামনে চলে আসবে, যেগুলো দেখবেন ফলোয়ার বেশি রয়েছে, মেম্বার বেশি রয়েছে, ঠিক আছে, 5,000-10,000 মেম্বার রয়েছে, এই গ্রুপগুলোতে জয়েন হবেন, ঠিক আছে। এই গ্রুপগুলোতে জয়েন হয়ে আপনার পেজের যে পোস্টগুলো হেল্প পোস্ট, সেল পোস্ট এখানে করতেন, এই গ্রুপগুলোতেও করবেন, ঠিক আছে।
তাহলে কি একসাথে আপনি অনেক একটা বাল্ক অডিয়েন্স পেয়ে গেলেন। বাল্ক অডিয়েন্স বুঝেন, একসাথে বিপুল পরিমাণ অডিয়েন্স পাওয়া, 20-30 হাজার মানুষজন পেয়ে গেলেন। একটা পোস্ট 5,000 মানুষের সামনে আসা এক জিনিস, আর একটা পোস্ট 20-30 হাজার মানুষের সামনে আসা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। অবশ্যই 5,000 সামনে আসলে আপনি হচ্ছে 200-300 অর্গ্যানিক লাইক ফলোয়ার পাবেন, আর এটা যখন 20-30 হাজার মানুষের সামনে যাবে, এটা মিনিমাম আপনি 500-600-1000 লাইক ফলোয়ার পাবেন, হবে এরকম হবে, ঠিক আছে। তো গ্রুপ মার্কেটিং বোঝা গিয়েছে যে আপনার পেজের সাথে যায় এরকম রিলেটেড গ্রুপগুলোতে অ্যাড হবেন, তাদের পোস্টও আপনি শেয়ার করবেন, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে কি স্বার্থপর হওয়া যায় না, নিঃস্বার্থ হতে হয়, ঠিক আছে, অবশ্যই নিঃস্বার্থ হতে হয়। এই মার্কেটিংয়ের যতগুলো সোশ্যাল মিডিয়ার যে কানেক্টিংয়ের কাজগুলো, এই যে পোস্টিং টোস্টিং বা পেজটাকে উপরে উঠানোর যে কাজগুলো অর্গ্যানিক ওয়েতে, এগুলোই কিন্তু টেকনিক, কারণ আপনি তো আর টাকা পয়সা খরচ করেন না, সব অর্গ্যানিক ওয়েতে, এগুলোই টেকনিক। তো এখানে কি আপনার নিঃস্বার্থ হতে হয়, যে যেগুলো ওইসব গ্রুপের পোস্ট ভালো রয়েছে আপনি সব পেজে দেখবেন, শুধু নিজেদের পোস্ট নেই, অন্যান্য গ্রুপের থেকেও শেয়ার পোস্ট আছে, অবশ্যই আছে, যেগুলো ভালো ভালো পোস্ট রয়েছে তাদের সাথে যায়। তো আপনি নিজেও হচ্ছে গ্রুপে যেগুলো ভালো পোস্ট রয়েছে সেগুলো শেয়ার করবেন, তাদেরটাও লাইক টেক দিবেন, তাহলে কি হবে, আর তারাও আপনার প্রতি ট্রাস্ট জন্মাবে, আপনাকে ফলো ব্যাক করবে। এটাকে আমরা বলি কি ফলো ব্যাক করা, যে আপনি একটা কারোর পোস্টে লাইক ফলো দিয়েছেন, সেও আপনাকে ফলো করলো, ঠিক আছে, এটাকে আমরা বলি ফলো ব্যাক করা, ঠিক আছে। তো এই টেকনিকটাই যে ফলো ব্যাক, এই টেকনিকটা সবচেয়ে বেশি আপনার কাজে লাগে হচ্ছে কি ইয়েতে, গ্রুপ মার্কেটিংয়ে ফলো ব্যাক পাওয়া যায়। একটা ফেসবুক মানিটাইজ, এই যে পেজটাকে যে উঠাচ্ছি, ক্লায়েন্টের জন্য যে কাজটা করতেছি, ক্লায়েন্টের আলটিমেট গোল কি, কেন ক্লায়েন্ট আপনাকে প্রতি 7 দিন হচ্ছে 1000 করে ফলোয়ার আনতে বলে? ক্লায়েন্ট চাচ্ছে যে একটা সময় যে তার পেজে 10K ফলোয়ার হয়ে যাক, ওই যে তার ক্লায়েন্টেরও তো একটাই উদ্দেশ্য, যে মানিটাইজেশন, ঠিক আছে, ওটা তো যা হবার ক্লায়েন্টের হবে, কিন্তু এটা করতে যেয়ে কি আপনি নিজেরটাকেও করা শিখতেছেন, ঠিক আছে, ওকে। তো এই যে ফলো ব্যাক, তো একটা পোস্টে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে, আপনি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আরেকটা জিনিস আমরা দেখি না, ভিউ, ঠিক আছে, যে কতজন আপনার পোস্টটা ভিউ করলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ আপনার এই যে পেজের মনিটাইজেশন এগুলোর ক্ষেত্রে ওয়াচ টাইম, যে আপনার যে ভিডিওগুলো বা পোস্টগুলো কতটুকু ভিউ হয়েছে, ঠিক আছে। তো ওয়াচ টাইমের একটা ক্রাইটেরিয়া রয়েছে, যখন আমরা নিচে আসবো তখন করবো, দুইটা ক্রাইটেরিয়া, ঠিক আছে, আপনার হচ্ছে গিয়ে লাইক ফলোয়ার আর হচ্ছে ওয়াচ টাইমটা, ভিডিও হলে ওয়াচ টাইমটা কতটুকু, শুধু পোস্টের ক্ষেত্রে লাইক ফলোয়ার, আর ভিডিও হচ্ছে গিয়ে ওয়াচ টাইম, ওকে। সো আপনি হচ্ছে গিয়ে কমেন্টটা অ্যাভয়েড করতে পারেন, লাইক করেন এবং ফলো করেন যে গ্রুপগুলো আপনার সাথে যায়, তাহলে দেখবেন আপনারা ফলো ব্যাক পাবেন, ঠিক আছে। তো এইভাবে আপনার গ্রুপ মার্কেটিংটাকে কাজে লাগাবেন, ঠিক আছে। ক্লায়েন্টেরও যদি পেজ হয়, তাহলে ক্লায়েন্টের সাথে যেসব রিলেটেড পেজ যায়, অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন লোকেশন মাথায় রাখতে হবে। যেমন ক্লায়েন্ট আপনার ইউএসএ, আপনি বাংলাদেশি পেজগুলো গ্রুপে অ্যাড হয়ে গেছেন, হবে না, ঠিক আছে। তো আপনাকে ওই ফেসবুকে যে ওইভাবেই সার্চ দিতে হবে যে ফ্যাশন রিলেটেড ফেসবুক গ্রুপ ইন নিউ ইয়র্ক, ক্লায়েন্ট যে শহর বলে দিবে, ঠিক আছে, ফ্যাশন রিলেটেড গ্রুপ এবং ক্যালিফোর্নিয়া, ওই গ্রুপগুলোতে অ্যাড হয়ে ওইখানেই ক্লায়েন্টের জন্য পোস্ট করতে হবে, ঠিক আছে। ক্লায়েন্টের সময় ক্লায়েন্টের লোকেশন, আপনার নিজের সময় আপনার নিজের লোকেশনটা অনেক ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো গ্রুপ মার্কেটিং মোটামুটি বোঝানো গেল। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং এখন বর্তমানে চলতেছে কাজ, মোটামুটি ভালোই অ্যাভেলেবেল রয়েছে, অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে। অনেকে না এই দুইটাকে মিলিয়ে ফেলে, বুস্ট পোস্ট আর অ্যাড ক্যাম্পেইন, দুটো এক জিনিস না, অবশ্যই এক জিনিস না। আচ্ছা, ওকে। তো প্রথমে বলি বুস্ট পোস্ট, আরেকবার যদি লাস্ট বারের মতো বলি, যে বুস্ট পোস্ট যেটা ছিল কমপ্লিটলি প্রচার প্রসার, যে এই লোকেশনের মানুষের সামনে আনলে আমি লাইক ফলোয়ার পাবো, ঠিক আছে। বুস্ট করা মানেই, আবারও লাস্টবার বলি, যে বুস্ট করা মানে টাকা দিয়ে লাইক ফলোয়ার কিনা না, সেটা একদম কমপ্লিটলি আলাদা। আপনি একটা পেজকে 100 টাকা দিলেন, আপনাকে 1000 ফলো দিল, ওইটা জাস্ট বট ফলোয়ার বা বাই ফলোয়ার বলা হয়ে থাকে এটাকে। বুস্ট করা মানে আপনি ফেসবুককে টাকা দিয়েছেন আপনার পেজটা 1 লাখ 2 লাখ মানুষের কাছে, যে লোকেশন এজ লিমিট সেট আপ করে দিয়েছেন সেরকম 1-2 লাখ মানুষের কাছে সামনে আনার জন্য। সামনে আনলে তারা আপনাকে লাইক ফলোয়ার দিবে, সামনে তো আগে আসতে হবে, ঠিক আছে, ওকে। তো সেরকমই আরেকটা টেকনিক হচ্ছে গিয়ে অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে। অ্যাড ক্যাম্পেইন জিনিসটা কি, বুস্ট পোস্ট তো হচ্ছে কি আপনি হচ্ছে পেজের অ্যাক্সেস পেয়েছেন, আপনি 7 দিনের টার্গেট পেয়েছেন, আপনি আপনার মতো হেল্প পোস্ট সেল পোস্ট করে যাচ্ছেন আপনার মতো। আর অ্যাড ক্যাম্পেইন মানে ক্লায়েন্ট আপনাকে কোনো একটা ভিডিও পাঠিয়েছে, বা ক্লায়েন্ট হচ্ছে গিয়ে আপনার ধরেন এরকম আমাদের মতো আইটি ইনস্টিটিউট, সে ভর্তি নিবে, ঠিক আছে। এরকম বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, অ্যাড করার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, যে কী উদ্দেশ্যে সে অ্যাড চালাবে। এখন অ্যাডের যদি শুরুতে আসি, একদম প্রথম দিকে যদি আসি, যে কেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা এত জনপ্রিয় হলো,
সেটা হচ্ছে গিয়ে আমরা যদি ব্যাক টু, এখন ফেসবুকে খুব কম মাঝে মাঝে ভিডিও আসে, আমরা দেখে খুব মানে হচ্ছে কি ইমোশনাল হয়ে যায় যে আগে কেমন অ্যাড ছিল এখন কেমন অ্যাড হয়েছে, ঠিক আছে। আমার মনে আছে যে আমার যখন 98 99, ঠিক আছে, তো ওই সময় আমার বয়স 4 বছর কি 5 বছর, ঠিক আছে। তো তখন হচ্ছে গিয়ে শুক্রবার, ঠিক আছে, শুক্রবার মানে হচ্ছে গিয়ে আপনার কি যে সকালবেলা হবে, উঠবে সুন্দর ভালো নাস্তা নুস্তা খাবে, নামাজ টামাজ পড়ে এসে 2টা বাজে সবাই দুপুরে ভালো খাওয়া দাওয়া করে দেয়, 3টা বাজে যাদের বাইরের প্রোগ্রাম থাকে বাইরের প্রোগ্রাম ঘুরতে যাবে। বাট মাস পিউপেল, ঠিক আছে, গ্রামের মানুষ বা শহরেও যারা, হ্যাঁ আমি আজকে বন্ধ, আমি আজকে আরামে কাটাবো, ঠিক আছে। তো ওই সময় এত এরকম এন্টারটেইনমেন্ট চ্যানেল ছিল না, ঠিক আছে। বিটিভি কিছু কিছু চ্যানেল ছিল, বা এটিএন বাংলা কয়েকটা ভালো ভালো চ্যানেল ছিল, ঠিক আছে, বাংলা বিষয়গুলোর পরে আসছে। তো বিটিভি রঙিন, যেটা সাদা কালো না, বিটিভি রঙিন যেটা, ঠিক আছে। তো ওই সময় 3টা বাজলেই বিটিভিতে সিনেমা হবে একটা, ঠিক আছে, সিনেমা হবে। এবং হচ্ছে কি ওই সময়কার যেসব জনপ্রিয় নায়ক নায়িকারা থাকতো, রিয়াজ টিয়া, শাবনূর টাবনূর, সালমান শাহ তো কয়েকদিন পরে মারা গেছে, যাই হোক। তো ওদের সিনেমাগুলো হতো, ভালো কথা, সিনেমা সবাই দেখতে বসতো, সবাই মানে দুপুরের যারাই ঘরে কাটাবে তাদের হচ্ছে সিনেমা, সব বাড়ি থেকে, আপনি হচ্ছে যে বাড়িতে, আপনি এক বাড়িতে শুয়ে রয়েছেন, আপনার বিল্ডিংয়ে বাম 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 আওয়াজ আসতে থাকেন, সব বাড়িতে একসাথে চলতেছে, ঠিক আছে, সব বাড়িতে একই সিনেমা একই ভিডিও সবাই দেখতেছে, ঠিক আছে। তো প্রত্যেকটা সিনেমা যদি আপনার 15-20 মিনিটের হতো, এরপরে আবার 15-20 মিনিট একটা লম্বা অ্যাড হতো, ঠিক আছে, ঠিক আছে। তো এক একটা অ্যাড মানে এক একটা নাটক গল্প, ঠিক আছে, মানে একটা বিশাল, মানে এক একটা অ্যাড বানানোর জন্য আগে ডিরেক্টররা স্ক্রিপ্ট বানাতো, রাইট, লিখতো যে এই জিনিস থাকবে, মানে একটা যখন এখন যখন একদমই ইজি হয়ে গেছে, আগে কিন্তু অনেক কিছু হতো, একটা অ্যাড মানে একটা নাটক বা সিনেমা টাইপের একটা অনেক কিছু তুলে ধরা হতো, ঠিক আছে। তো ওই সময় মনে আছে ওই যে এখনও মাঝে মাঝে ফেসবুকে আসে ওই যে পুরান অ্যাডগুলো দেখতে কেমন হতো, এখন কেমন অ্যাড হয়, ঠিক আছে। তো কেন এই যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা আসলো, এটা বলতেছি যে আমার এই খুবই লাকিলি বলার কোনো কিছু নেই, নায়ক নায়িকা দেখতেই পারি তো যেহেতু ইয়েতে এই আমি যখন ইয়েতে ছিলাম, আপনার নাসির গ্রুপে ছিলাম, নাসির গ্রুপের সাথে কিন্তু আপনার বাটা এপেক্সের পার্টনারশিপ, ওরা হচ্ছে কেটস নিয়ে, তো যে জামকেটস, আপনার জামকেটসের নাম শুনছেন না, আগে তো, এখন তো নেই, আগে যারা শুনেছেন, ঠিক আছে। তো ওরা হচ্ছে ফিমেলদের যত স্যান্ডেল ট্যান্ডেল সব কিছুর ওদের শোরুম রয়েছে বাটা এপেক্সের সাথে পার্টনারশিপে, ঠিক আছে। তো একদিন যখন আমি হচ্ছে এরকমই অ্যাকাউন্টসে কাজ করতাম, তো অ্যাকাউন্টসের ডেস্কগুলো সবসময় সামনে থাকে, আর আমার সামনেই কোম্পানির যে জিএম সে বসে, ঠিক আছে। হঠাৎ করে দেখলাম একটা অনেক হাই হিল পরা, ঠিক আছে, ওনার মতোই লম্বা লম্বা চিকন চাকন হাই হিল পরা, আর হচ্ছে হুডি পরা, হুডি বুঝেন না, হুডি পরে যে আসে, হুডি পরা একটা মেয়ে আসতেছে, সানগ্লাস টানগ্লাস লাগে, হাই হিল পরা, খুবই আসতেছে, ঠিক আছে। এসে জিএমের চেয়ারে বসলো, যেহেতু আমি সামনেই বসে আমি দেখতেছি, হুডি পরা, ঠিক আছে, সানগ্লাস টানগ্লাস পরা। তো হুডি খোলার পর আমার পাশের জন যিনি উনি বলতেছে যে এটা কে আসছে জানো, কে আসছে, বলে মেহজাবিন আসছে। কি আর মেহজাবিন আসছে মেহজাবিন আসছে। পরে হচ্ছে গিয়ে যেহেতু সামনেই বসে, যে একটু সামনে থেকে দেখলাম আসলে, হ্যাঁ আসলে মেহজাবিনই আসছে, ঠিক আছে, ওই ছিল, ঠিক আছে। তো ওর মানে একটা কারণ আছে, আমি গল্পটা বলার একটা কারণ রয়েছে। তো ওইখানে কি হলো যে আপনার তাকে আমাদের হচ্ছে কোম্পানির যে স্যান্ডেলগুলো রয়েছে সেগুলো নিয়ে সে একটা অ্যাড করবে, ঠিক আছে, এই জন্য তাকে ডাকা হচ্ছে, ফাইন, এটাই হচ্ছে সিস্টেম, মানে অফলাইন একটা এরকম, মানে ফেসবুক বাদে মানে একটা মডেলকে দিয়ে যে অ্যাড করাবেন এটাই সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, তো আসি প্রসঙ্গে, তো তাকে বলা হলো, আমরা একটু ইয়েটা অফ করে নিই, খামাখা এগুলো রেকর্ডিং উঠিয়ে লাগবে, ঠিক আছে। করতেছিলাম যে হচ্ছে কি অ্যাড ক্যাম্পেইন, একটা মডেলের অ্যাড দিয়ে তুলনা করতেছিলাম যে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আপনি যদি নিজের জন্য করতে চান, তো বর্তমানে হচ্ছে কি আপনি যদি নিজে কনফিডেন্ট হন, নিজেরই প্রমোশনাল ভিডিও বানিয়ে নিজেই একটা ভিডিও বানাবেন, সেই ভিডিওটাই আপনার অ্যাড আকারে ছাড়বেন, ঠিক আছে। এটা কিন্তু বুঝপোস না, আবারও বললাম যে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে একটা অ্যাড ভিডিও করেছেন, ঠিক আছে, বা নট অনলি ভিডিও, আপনি ক্যানভা থেকে এমন একটা ছবি ডিজাইন করেছেন, আপনি আপনার সার্ভিস সম্পর্কে বলতেছেন, ঠিক আছে। এটা অ্যাড আকারে ফেসবুক হচ্ছে গিয়ে চারিদিকে ছড়িয়ে দিবে। এগেইন যেসব আপনি লোকেশন বলবেন, যেসব এজ লিমিট বলবেন, ওইসব জায়গায় এই অ্যাডটা যাবে। বাট উদ্দেশ্য দুইটার কমপ্লিটলি ডিফারেন্ট থাকে, ঠিক আছে। এটার উদ্দেশ্য ছিল টোটালি প্রচার প্রসার, লাইক ফলোয়ার বাড়ানো, আর এটা হচ্ছে গিয়ে পণ্য বিক্রি করা, ঠিক আছে। অ্যাডগুলো চালানো হয় পণ্য বিক্রি করা বা অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি করা। অ্যাওয়ারনেসের দিকে কমই যায় মানুষজন, হয় সেলস অ্যাড হয়, যে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলছেন। এখন যারা এই যে
ফেসবুকে যারা ইয়ে করতেছে আপনার হচ্ছে লাইভ করতেছেন শাড়ি বিক্রি বা কামিজ বিক্রি, ঠিক আছে, ওদের যদি ব্লগ ভিডিওগুলো দেখেন, কিছু কিছু ভিডিও দেখবেন উপরে স্পন্সার্ড কথা লেখা রয়েছে, ঠিক আছে। আপনি ওই মানে ওই ফিমেলটা বা ওই লেডিটার পেজে মানে ওনার পেজে হয়তো ঢুকেনও নি, ঠিক আছে, বাট ওনার ভিডিওটা স্টিল এসে রয়েছে, মানে স্টিলভাবে এসে রয়েছে। আপনি যখন ভিডিওটায় ক্লিক করেন তখন দেখবেন একটা ছোট স্ক্রিনে নিয়ে যায় আর উপরে অ্যাড আকারে আসে, আপনার পেজে নিয়ে যাবে না, ঠিক আছে। আপনার যে ভিডিওটা অ্যাড আকারে বানানো হয়েছে মানে সে চাচ্ছে যে এই একটা ভিডিওর মাধ্যমেই তার পেজটাকে হচ্ছে পুরো প্রচার প্রসার করানো, ঠিক আছে। এটাকে বলা হয়ে থাকে ফেসবুক অ্যাড, ঠিক আছে। তো এটা হচ্ছে সেল পারপাসেই বেশি হয়, যে আপনি এমন একটা ভিডিও বানালেন বা কোনো একটা হচ্ছে গিয়ে এরকম ইনফ্লুয়েন্সারকে দিয়ে করালেন যে অ্যাডটা দেখে মানুষজন আপনার পেজ থেকে প্রোডাক্ট কিনতে আগ্রহী হবে, ঠিক আছে। আবারও বলি, এটা যেমন লাইক ফলোয়ারের উদ্দেশ্য ছিল, এটা বেশিরভাগই 90%ই হবে সেল পারপাস, ঠিক আছে। আরেকটা হচ্ছে গিয়ে, আচ্ছা এখন অনেকের কাছে মনে হতে পারে আপনারা এই যে আমাদের প্রতিষ্ঠানের অ্যাড দেখেন না, ক্রিয়েটিভ জোন আইটিরও কিন্তু অ্যাড দেখবেন যারা ফেসবুকে অ্যাড হয়েছেন আমাদের পেজে বা গ্রুপে, আইএলসের অ্যাড চলতেছে, স্পোকেনের অ্যাড চলতেছে, ঠিক আছে। এটা কি, এই অ্যাডে ক্লিক করলে কি আসে, অ্যাডমিশন ফর্ম চলে আসে। এই অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে ওই যে আপনি যে কাজগুলো করতেছেন, ঠিক আছে, অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে ভর্তি নেওয়া, জি হ্যাঁ ওকে। তো হচ্ছে কি ভর্তি নেওয়া মানেও কি, সেল, সোজা ভাষায় সেল, সব কিছুই হচ্ছে কি সেল পারপাসে হয়ে থাকে। অ্যাডের মধ্যে জাস্ট একটা অবজেক্টিভ থাকে, লিডস বা অ্যাওয়ারনেস। এটা হচ্ছে গিয়ে কি, তথ্য সংগ্রহ করা কি, এটাও হচ্ছে গিয়ে আমরা হচ্ছে উদ্দেশ্যটা অবশ্যই থাকে সোশ্যাল অ্যাওয়ারনেস, সচেতনতার জন্য। এটার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে গিয়ে এই যে বন্যা টন্যা হলো, বিভিন্ন হলো না, তো এরকম লাস্ট যে বন্যাটা হলো, এই যে সরকার চেঞ্জ হওয়ার পর ইমিডিয়েটলি পরে যে বন্যাটা হলো, ঠিক আছে, ওই বন্যার মধ্যে একটা অ্যাড অনেক ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, ওই অ্যাডটা কেমন ছিল, ঠিক আছে, আমি ওই যে সিলেটের বন্যা বাদ দিলাম, ওই যে যারা ইয়েরা গিয়েছিল, তৌহিদ আফ্রিদি ওরা গিয়েছিল ওইটা বাদ, ঠিক আছে। এই যে ডক্টর ইউনূসের সরকারটা আসার পরই যে ইমিডিয়েট বন্যা হলো, ওই যে ফারাক্কাবাদ নেই কি জানি ছেড়ে দিল, ওই বন্যাটায়, ঠিক আছে। তো ওই বন্যাটায় আপনার ওই যে কোথায় হয়েছিল, ওই যে নোয়াখালী ওই সাইডটা হয়েছিল, নোয়াখালী কুমিল্লা ওই সাইডটা পুরোটা হয়েছে। তো ওইখানে ডোনেট কালেক্ট করার জন্য একটা অ্যাড গিয়েছিল, সবাই না বুঝেনি জিনিসটা। তো ওই অ্যাডের যে মানে পোস্টটা, যে ছবিটা এরকম ছিল যে একটা ছোট্ট বাচ্চা, ঠিক আছে, পানিতে ভাসতেছে, পানিতে কিন্তু জীবিত, কোনো রকম হচ্ছে পাতিল বা কিছু একটা ধরে রাখছে, ঠিক আছে, এইভাবে একটা বাচ্চা। আসলে কিন্তু জিনিসটা পুরোপুরি এরকম প্র্যাকটিক্যাল ঘটনা ছিল না, আমি যতদূর জানি এরকম কোন একটা ঘটনা বা এই অবস্থায় কি মানে পানির ভিতর যে ছবি তুলে অসম্ভব। এরকম একটা পোস্ট বানানো হয়েছে কারণ এটা দেখে ওই অ্যাডটার মধ্যে ক্লিক করে ডোনেট কালেক্টের উদ্দেশ্যে, ঠিক আছে, ওইটার মধ্যে ক্লিক করলে একটা ফর্ম আসতো, ওই ফর্মের থেকে যারা যারা ইনফরমেশন দিত ডোনেট কালেক্ট করতে পারতো, ঠিক আছে। তো এই যে বললাম লিডস মানে হচ্ছে অ্যাওয়ারনেস বা তথ্য সংগ্রহ করা, এটাও কিন্তু অ্যাডের একটা উদ্দেশ্য হয়, ঠিক আছে, যে এই অ্যাডটার মাধ্যমে আমি একটা সোশিয়াল ডোনেশন বা সোশিয়াল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম, ঠিক আছে। এরকম হচ্ছে কি হয় আপনার সেল পারপাসে অ্যাড হয়, নাহলে আপনার হচ্ছে কি এরকম লিডস বা তথ্য সংগ্রহের জন্য আমরা অ্যাড বানাই। তাহলে অ্যাড ক্যাম্পেইনটা মোটামুটি বোঝা গিয়েছে যে আমরা যেরকম আগেকার যুগে টিভিতে যে অ্যাডটা দেখতাম ওই জিনিসটাই এখন আমরা কি ফেসবুকে দেখতেছি 7 দিনের জন্য। যে ক্লায়েন্ট বলে দিল যে আমার তো অনেক ভিডিও রয়েছে, এই যে একটা ভিডিও বানালাম, এই ভিডিওটার মধ্যে আমি আমার পুরো পেজ নিয়ে কথা বলবো, বা আমার যে সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা নিয়ে আমি নিজে এসে একটা ভিডিও বানিয়েছি, ভিডিও সব ক্লায়েন্ট দিয়ে দিবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। আপনার কাজ হচ্ছে গিয়ে কি ওই অ্যাডটা সেট আপ করে একদম রান করে দেওয়া ফ্রিল্যান্সার হিসেবে। আপনার যদি নিজের জন্য করেন তাহলে তো পুরো কাজই আপনার, বাট আমরা তো এখানে কি ফ্রিল্যান্সিং এগেন শিখতে আসছি, ঠিক আছে। তো আপনি যখন ভিডিও বানানো বা ছবি পোস্ট করা, ক্লায়েন্টই ছবি দিয়ে ক্লায়েন্টই ভিডিও দিবে, ঠিক আছে, যে আমার এই ভিডিওটা 7 দিনের জন্য অ্যাড আকারে সেট করে দাও, ঠিক আছে। তো এই যে আপনি আপনার মেধা আর লোকেশন বলে দিবে যে কোন শহরে কোন জিনিস। তো এই যে এই জিনিসগুলা অ্যাড চালানোর সময়ও লাগবে আপনার, ঠিক আছে। এই যে এজ লিমিট কত দিবেন, কোন কারা আপনার টার্গেট অডিয়েন্স হবে, ঠিক আছে, তারপর কত টাকা বাজেট, কয় দিনের স্কেজুল টেজুল, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আপনি 7 দিনের একটা অ্যাড সেট করে দিবেন। তাহলে আমরা যেরকম টিভি চ্যানেলে যে অ্যাড দেখতাম, ওই আপনি ক্লায়েন্ট যে ভিডিওটা দিবেন ওই ভিডিওটাই তার পেজে 7 দিন অ্যাড আকারে চলবে। অ্যাড আকারে এনে লাভ কী হলো, মূল উদ্দেশ্য কি সেল করানো। সেল করাতে হলে কি এগেইন পেজের সামনে আনতে হবে, ঠিক আছে, সোজা ভাষায় টাকা দিয়ে পেজ, এই যে অ্যাড চালাবেন ফেসবুক টাকা কাটবে না 7 দিন তো টাকা কাটবে, ঠিক আছে। তো মূল উদ্দেশ্য কি এগেইন আপনার অ্যাডটাকে সামনে আনানো, মানুষের সামনে আসলে না মানুষ অ্যাডটায় ক্লিক করে ওই ফর্মটা ফিল আপ করবে বা প্রোডাক্টটা কিনবে, ঠিক আছে। তো এই যে যত কাজ করানো হচ্ছে, বুস্ট বলি বা অ্যাড বলি, আপনার যে পেজটা
তো সেটাকে কি সামনে আনানো। সামনে আনানোর জন্য কি করতে হয়, আমি যে শুরুর দিকে একটা জিনিস বলেছিলাম, এটা অনেক জরুরি যে আপনি কোন কোন কিওয়ার্ড ইউজ করতেছেন। কিওয়ার্ডটা কি, আপনার অ্যাডের নাম কি দিবেন। নাম এমন একটা জিনিস, অ্যাডের টাইটেল অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। যে এক মিনিটে টাক মাথায় চুল উঠান, কি ভয়াবহ টাইটেল, হ্যাঁ, 1 মিনিটে টাক মাথায় চুল উঠান, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে এই অ্যাডের যে টাইটেল, ঠিক আছে, এটাকেই বলে হচ্ছে কিওয়ার্ড। যে আমি তো জাস্ট একটা টাইটেল বললাম, এই যে যখন আমরা অ্যাড সেট করব, আমরা এই অ্যাডের ভিতর কিছু কিওয়ার্ড দিয়ে দিব, যেন মানুষজন কি আমার পেজ চিনে। অ্যাড মানে কি, আমার পেজ তো চিনে না, কিন্তু মানুষজনের কারোর হচ্ছে হেয়ার ফল অয়েল দরকার। তো মানুষজন যখন ফেসবুক পেজে যে হেয়ার ফল অয়েল দেখবে, আমার পেজটা যেন সামনে চলে আসে, এরকম কিছু কিওয়ার্ড আমরা হচ্ছে কি অ্যাডের মধ্যে সেট করে দিব। এবং এটার উপর আপনাদের টোটালি আলাদা একটা ফ্রিল্যান্সিং ক্লাসই রয়েছে, কিওয়ার্ড রিসার্চ। কীভাবে আপনি বুঝবেন যে এই কিওয়ার্ডগুলো ভালো, এগুলো নিয়ে কাজ করলে আপনার পেজ, আপনার চ্যানেল এগুলো সামনে আসবে, ঠিক আছে। এটার উপর টোটালি আলাদা একটা ক্লাস আছে আমাদের, কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। তাহলে অ্যাড ক্যাম্পেইন বুঝে গেছে, মোটামুটি ধারণা হয়েছে। আজকে হচ্ছে সব কনসেপচুয়াল ধারণা নেওয়া, ঠিক আছে। ওকে, এখন লাস্ট ওয়ান আমরা যেটা চলে আসছি, আর দুইটা কনসেপ্ট বাকি রয়েছে, যে প্রমোশন করা আর হচ্ছে কি এই যে মার্কেটিং করা। এটা হচ্ছে গিয়ে কি অনেকে কনফিউজ হয়ে যায়, ঠিক আছে। প্রমোশন আর হচ্ছে ফেসবুক প্রমোশন আর ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। প্রমোশন যেটা, সেটা হচ্ছে গিয়ে কি, আমি যদি সোজা ভাষায় বলি, ফেসবুক বুস্ট পোস্ট, এটা হচ্ছে কি একটা প্রমোশন টেকনিক যদি বলি, ঠিক আছে। আপনার পেজের প্রচার প্রসার বাড়ানো, ঠিক আছে। বা হচ্ছে গিয়ে টাকা দিয়ে লাইক ফলোয়ার কিনা, এটা হচ্ছে গিয়ে একটা ফেসবুক প্রমোশন টেকনিক, ঠিক আছে। আপনার পেজ টোটাল উদ্দেশ্যই কি, আপনার পেজটাকে মানুষের সামনে আনানো, ঠিক আছে। আর মার্কেটিং যে জিনিসটা, সেটা হচ্ছে কি সেল পারপাসে হয়ে থাকে, ঠিক আছে। সেটা যদি আমি বলি, সেটা আমরা কোনটা বলতে পারবো বলেন তো, এই যে অ্যাড ক্যাম্পেইন, যেটা যে আমি অ্যাডটা চালাচ্ছি সেল করার জন্য, আমার প্রোডাক্টটা বিক্রি করার জন্য, ঠিক আছে। তাহলে প্রমোশন ভার্সেস মার্কেটিং আপনারা বুঝতে পেরেছেন। প্রমোশনটা হচ্ছে প্রচার প্রসার বাড়ানোর জন্য, মার্কেটিংটা হচ্ছে সেল পারপাস। মার্কেট প্লেসে দুই ধরনেরই কাজ রয়েছে, ঠিক আছে, এবং দুই ধরনের কাজ করেই মোটামুটি খুব ভালো পরিমাণ ইনকাম করা যায়, ঠিক আছে। ওকে, ফাইন। যদি আপনি ফিক্সড কাজ পান, যে আমাকে 7 দিনের জন্য বুস্ট করে দাও, আমাকে 7 দিনের জন্য অ্যাড করে দাও, সেটা একরকম। আপনি জাস্ট অ্যাড সেট করে দিবেন, বুস্ট সেট করে দিবেন, 10,000, 15,000, 20,000 এরকম একটা আর্নিং নিয়ে নেবেন। আর যেটা বড় কাজ, কন্ট্রাকচুয়াল কাজ, যে আপনাকে 3 মাসের জন্য পেজের অ্যাক্সেস দেওয়া হলো, যে বলে দিল প্রতি 7 দিন পর পর আমাকে টার্গেট ফলোয়ার এইটা এনে দিতে হবে, ওটা হচ্ছে কন্ট্রাকচুয়াল। আপনি মান্থলি স্যালারি পেতে থাকবেন, 5-6 মাস পর ওইটাতে আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। ওকে, ফাইন। লাস্ট ওয়ান যেটা আমরা চলে আসছি, যে আমাদের যে মানিটাইজেশন, যেটা এটা হচ্ছে কমপ্লিটলি যারা হচ্ছে গিয়ে এখন আপনাদের উদ্দেশ্য রয়েছে যে নিজের পেজ সেল চলে গেছে, যাদের হচ্ছে ব্লগার টাইপের পেজ, ঠিক আছে, যে আপনার পেজের লাইক ফলোয়ার এনে টেনে, বা যদি আপনার প্রোডাক্টটা ওই লেভেলের হয় যে আপনার ভিডিও সবাই দেখে, তাদের ক্ষেত্রেও, ঠিক আছে, যে আপনার ভিডিওগুলো বা আপনার পোস্টগুলোকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া, যেমন যেটা করে কি আপনার পেজটা মানিটাইজড পর্যায়ে চলে যাবে, যে এই পেজ এর ভিডিও দেখে দেখে মানুষজন, মানে অ্যাড কোম্পানিগুলো আপনার পেজে অ্যাড চালাবে। আচ্ছা, এটা নিয়ে অনেকে কনফিউজ রয়েছেন, ঠিক আছে। এই আমার যে গত ব্যাচ থেকে যে ছেলেটা সাকসেস হয়েছে, আমার চ্যানেলে যে ওর ভিডিওটা দিয়েছিলাম, ঠিক আছে, এটা থেকেই কিন্তু এই যে ফেসবুক পেজ মানিটাইজেশন, ঠিক আছে। তো ওর যে পেজটা ছিল, যেহেতু ছেলে মানুষ, ও হচ্ছে গিয়ে ফুটবল অনেক পছন্দ করতো, ঠিক আছে। তো ও কি করতো, যত দেশি ফুটবল, তো এই দেশের ফুটবল কেউ ফলো করে না, ইউরোপিয়ান যে ফুটবলগুলি। আপনি একটা জিনিস মনে রাখবেন, আমাদের হচ্ছে গিয়ে এশিয়ান, এটা বয়েজদের জন্য বা যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের জন্য বলতেছি, তারা যদি পেজের কন্টেন্ট না খুঁজে পান, যে আমাদের দেশটা কি কিছুটা ক্রিকেটের প্রতি মানে পাগল, ইমোশনাল, ওই অতটুকু পর্যন্তই, ঠিক আছে। এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বাট আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিতে চলে যান, এশিয়ার পরে সব যদি ইউরোপিয়ান কান্ট্রি, তারা হচ্ছে গিয়ে ফুটবলারদের নিয়ে অনেক চিন্তিত, অনেক নিউজ। যেমন আমরা হচ্ছে স্যাটারডে সানডে আমাদের কি রিলেটিভদের বাসায় যাব, ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, হাইস্ট ফ্রেন্ডদের বাসায় যাব, এই ঠিক আছে, এ পর্যন্ত থাকে। বাইরের দেশে একটা ছোট বাচ্চাকে বাবা অথবা মা লিজিওর টাইম বা হলিডে টাইমের মধ্যে একটা দিন রাখেই সে হচ্ছে লাইভ ফুটবল ম্যাচ দেখতে নিয়ে যাবে। ওরা ফুটবল কালচারটাকে এত বেশি করে, ঠিক আছে। আমরা যারা ছেলেরা রয়েছি, বিভিন্ন বড় বড় ক্লাবের যে রয়েছে, বার্সেলোনা এদের খেলা টেলা যারা দেখি যারা বায়ার্ন মিউনিখ টেনি, ওইখানে দেখবেন স্ট্যান্ডে যদি 50,000 দর্শক হয়,
মানে ওরা কালচারটাই ফ্যামিলি কালচার এমনভাবে গড়ে তোলে যে বাচ্চাকে একদম ছোটোবেলা থেকে স্পোর্টসের সাথে কানেক্ট করে দেওয়া, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, ঠিক আছে, যেন তাদের গঠনটা সুন্দর হয়, ঠিক আছে, যারা এক্সারসাইজের মধ্যে থাকে, খেলাধুলার মধ্যে থাকে, এই জন্য আমাদের দেশে প্লেয়ারও খুব ভালো ভালো বের হয়, ঠিক আছে। তো এই জন্যই আমি বললাম যে ফুটবল হচ্ছে এমন একটা নিশ, এই নিশটা নিয়ে যারা কাজ করে তারা অনেক বেশি সাকসেস হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। যেমন আমার যে স্টুডেন্টের কথা বললাম, ওরও নিশ ছিল ওই যে ইন্টারন্যাশনাল ফুটবল, ঠিক আছে, বড় বড় যেসব সুপারস্টাররা রয়েছে তাদের নিউজগুলো করতো, কে অ্যাওয়ার্ড পেলো, কে কাকে কোন টিমে কিনলো, কে কাকে কোন দলে নিল, কে কোন দিকে কী করলো, ঠিক আছে, এভাবেই। আমি যে সামারি বললাম, এটা একটা লং জার্নি ছিল তার, ঠিক আছে। সে হচ্ছে গিয়ে কত এপ্রিলের দিকে ভর্তি হয়েছে, আর হচ্ছে গিয়ে যে নভেম্বরে এসে হচ্ছে মানিটাইজ হলো, ঠিক আছে। 6-7 মাস টানা পোস্ট করতে, এই যে হেল্প পোস্ট সে যেহেতু বিক্রির উদ্দেশ্যে না, সে তার পেজের প্রচার প্রসার বাড়ানো, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ফুটবলারদের ভিডিও, সে কোথায় কি যাচ্ছে, কোন দলে যাচ্ছে, তাদের আপডেট দেওয়া, এগুলো করে করে তার পেজটাকে মানিটাইজেশন নিয়ে আসছে। তো মানিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটা, সেটা করতে হলে, মানিটাইজ করতে হলে আগে আপনার নিজের পেজের জন্য একটা ভালো নিশ চয়েস করতে হবে যে কোনটা নিয়ে আপনি আগাবেন, ঠিক আছে। এটা হচ্ছে কমপ্লিটলি, আগেও বললাম এখনও বলতেছি, যে যারা চান যে নিজের পেজটাকে মানিটাইজ করে শুধু পেজ থেকে আর্নিং করে, ঠিক আছে, তাদের জন্য এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে কি মানিটাইজেশনের ক্রাইটেরিয়া চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। লাস্ট যেটা আমি দেখেছিলাম যে ফলোয়ার সংখ্যা, আপনার পেজের ফলোয়ার সংখ্যা 1 বছর, ওরা 1 বছর টু 1 বছর ক্যালেন্ডার দেখে যে আপনার পেজ খোলা হয়েছে তার থেকে 1 বছর, এরপরে আবার ওই বছর 1 বছর যখন শেষ, তারপরে আবার 1 বছর থেকে 1 বছর, বছর টু বছর ক্রাইটেরিয়া। তো 1 বছরের মধ্যে আপনার যদি 10K ফলোয়ার, যেটা হচ্ছে লাস্ট আমি দেখেছিলাম, আপনার পেজের যদি 10K 10,000 ফলোয়ার হয়, আর হচ্ছে গিয়ে আপনার লাইক অথবা হচ্ছে গিয়ে ভিডিও ওয়াচ টাইম, এটা লাগে হচ্ছে গিয়ে 64K, 64,000 ঘন্টা, ঠিক আছে। এই দুটো যদি ফিল আপ হয়ে যায় তাহলে আপনি এখন কত লাগে, ওই যে চেঞ্জ হয়, আমি তো বললামই তো, এটা হচ্ছে গিয়ে একদমই চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। 1K থাকে, 5K থাকে, 10K। আমি এমন একটা সময় দেখছিলাম যখন হচ্ছে গিয়ে কোভিডের সময় আসছিল, ঠিক আছে, কোভিডের সময় পেজগুলা এত বেশি দ্রুত মানিটাইজ পেজ ছিল, ওই যে আমি তখনকার সময় বলতেছি, তখন এক সময় করে দিচ্ছিল 10K, ঠিক আছে। কারণ তখন কি মানে মানুষজন অযথা বসে থাকতো, দেখা যায় পেজের যারাই পেজ খুলতেছে, যারাই একটু ভিডিও রিলে আপলোড দিতেছে, তখন একটা সময় ফেসবুক মার্ক জুকারবার্গ তখন এমন সিস্টেম করে দিয়েছিল, আপনার ফলোয়ার 10K করে দিয়েছে, আমি ওই সময়টার কথা বলতেছি, ঠিক আছে। তো এখন এগুলো যে আমি শুরুতেই বললাম যে এগুলো হচ্ছে কি চেঞ্জ হয়, আপনারা হচ্ছে কি একটু গুগলে সার্চ দিয়ে দেখতে হবে যে আজকে কত, 6 মাস পরে কত। এমনও দেখছি আমি 1K ফলোয়ার রয়েছে, আর ওই যে লাইক যেটা রয়েছে ওইটা রয়েছে, তারপরে মানিটাইজড হয়নি, ঠিক আছে। ওই যে মাঝখান দিয়ে ওই পিরিয়ডটার মধ্যে কিছু ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি যে সার্কেলটার মধ্যে পড়বেন, যে বছর থেকে আপনার শুরু বা স্টার্টিং, ওই সময়টায় আপনার একটু গুগলে সার্চ দিয়ে দেখতে হবে যে ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য আপনার ফলোয়ার কত, আর ওই যে ওয়াচ টাইমটা কত, ভিউ সংখ্যাটা কত, ঠিক আছে। এটা চেঞ্জ হতে থাকে, 1K হয়, 10K হয়, 5K হয়, চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। তো আমরা যেটা বুঝি যে মানিটাইজেশন হয়ে যাওয়া মানে টাকা আর্ন করা, মানিটাইজেশন হয়ে যাওয়া মানে টাকা আর্ন করা না, কিন্তু আপনি মানিটাইজের জন্য অ্যাপ্লিকেবল হলেন, এরপরে কি হবে, আপনি যে ভিডিওগুলো ছেড়েছেন বা পোস্টগুলো ছেড়েছেন সেগুলোর উপর অ্যাড কোম্পানি অ্যাড দিতে থাকবে, ঠিক আছে। এখন এই যে অ্যাড কোম্পানি যে অ্যাড চালাবে, ধরেন আপনার হচ্ছে গিয়ে পেজ হচ্ছে গিয়ে যেটা আমি বললাম যে ফুটবলের পেজ, আর আপনার ভিডিও যখন দেখতেছে, ভিডিওর উপর আসতেছে রুচি ঝালমুড়ির অ্যাড, ঠিক আছে। কেউ জানেও না যে আমার ভিডিওর উপর কোন অ্যাড চলছে, এটা যে দেখতেছে সে শুধু ওইভাবে জানতে পারবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে সব পক্ষেরই লাভ আছে, সব পক্ষেরই, আপনারও যেমন লাভ আছে, ওই ঝালমুড়িওয়ালারও লাভ আছে, ফেসবুকেরও লাভ আছে। কিভাবে? সবার পার্টনারশিপ বেসিসে একটা ভাগ করে, ঠিক আছে, অ্যামাউন্টটা। যে আপনার যে ভিডিওটা ভাইরাল হলো সেটার উপর যে অ্যাড চালালো, এই অ্যাড দেখে রুচি ঝালমুড়ির অনেক প্রমোশন হলো, তাদের ব্যবসা বাড়তে থাকবে, সেটা একটা। আচ্ছা, আপনার ভিডিওটা অ্যাড চালানোর আগে আপনার ভিডিওটা গেছে কোথায়? ফেসবুকের মাধ্যমে গিয়েছে, তাহলে ফেসবুকের কাছে ওই অ্যাড কোম্পানির আগে পারমিশন নিতে হয়েছে, ঠিক আছে। তো ওই অ্যাড কোম্পানিকে ফেসবুককে একটা টাকা দিতে হয়েছে যে তোমার ফেসবুকের ভাইরাল ভিডিওর মধ্যে আমার এই অ্যাডটা চালিয়ে দাও। ওই রুচি ঝালমুড়িওয়ালা কিন্তু জানেও না যে এটা একটা স্পোর্টস ভিডিওতে যাবে, কেউই জানে না, সবার হচ্ছে গিয়ে জাস্ট ভাইরাল ভিডিওর খেলা, এখানে কোনো কিছুই না। তো রুচি ঝালমুড়িওয়ালা ফেসবুককে টাকা দিছে, ফেসবুক এখান থেকে যেগুলো ভাইরাল ভিডিও সেগুলোর উপর অ্যাডটা চালিয়ে দিয়েছে ভিডিওটা। তো ঝালমুড়ির লাভ কী হলো, তার ব্যবসা বেড়ে গেল, তার অ্যাডের প্রচার হলো, ফেসবুক একটা টাকা পেল, ওই অ্যাডটাই
যার ভিডিওতে মানে যার পেজে অ্যাড হয়েছে তার আর ফেসবুকের মধ্যে পার্টনারশিপ বেসিসে ভাগ হয়, ঠিক আছে। এটাও চেঞ্জ হয়, অ্যাগেইন বললাম, কখনো 60-40 থাকে, কখনো 50-50, কখনো 70-30 থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় যে অ্যাড কোম্পানি থেকে ফেসবুক যে টাকাটা পেলো, ধরেন 1000 টাকা পেলো, 400 টাকা ফেসবুক রেখে দিল, 600 টাকা হচ্ছে গিয়ে পেজকে দিয়ে দিল, ঠিক আছে। এভাবে হচ্ছে গিয়ে পার্টনারশিপ বেসিসে টাকাটা ভাগ হয়, ঠিক আছে। ওকে, তাহলে আপনারা সব কিছু মোটামুটি ক্লিয়ার হয়েছেন আই থিঙ্ক ফেসবুক মার্কেটিং সম্পর্কে। যত ধরনের যার যত কনফিউশন ছিল আই থিঙ্ক সব কিছু বুঝতে পেরেছেন যে কে কীভাবে আর্ন করবে আর এখানে ফ্রিল্যান্সিং কাজগুলো কীরকম হবে। নেক্সট দিন থেকে আমরা একটা একটা করে প্র্যাকটিক্যাল কাজে ঢুকবো, ঠিক আছে। আমাদের এখানে যেহেতু আমরা ফ্রিল্যান্সিং শিখতে আসছি, নিজেরটা তো নিজেরই, আপনার নিজের পেজটাকে মানিটাইজেশন করার জন্য আমরা হচ্ছে গিয়ে বেশি বেশি হেল্প পোস্ট সেল পোস্ট যেটা বললাম সেটা করবেন। যে ভিডিও বা যে ছবি ছাড়বেন অবশ্যই এসইও করে ছাড়বেন, আর নিশটা একটু ভালো মতো চয়েস করবেন, যে যেগুলো একটু ট্রেন্ডিং টপিক সেগুলো নিয়ে আপনারা যাবেন, তাহলে আপনারা মানিটাইজেশনের দিকে দ্রুত যেতে পারবেন। আর ওই যেগুলো বললাম যে কিছু কিছু পেজের থেকে লাইক ফলোয়ার কিনতে পারবেন, সেগুলো কিন্তু মানিটাইজেশনে কাউন্ট হবে না, বাট আপনার পেজের প্রসারের ক্ষেত্রে আগাতে সহযোগিতা করবে, ঠিক আছে। এটা গেলো একটা কাজ। আর যারা ফ্রিল্যান্সিং পারপাস, আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল 2টা কাজ করা শিখবো। প্রথম দিন, নেক্সট দিন আমরা শিখবো বুস্ট পোস্টের কাজটা, যে আমি আমার পেজ থেকে একটা পোস্টকে বুস্ট করে দেখাবো পুরোটা, ঠিক আছে, একদম ফার্স্ট টু লাস্ট স্টেপ কীভাবে কী করতে হয়, ঠিক আছে। এরপরে নেক্সট দিন আমি আমার পেজ থেকে একটা অ্যাড চালিয়ে দেখাবো কীভাবে কী অ্যাড সেট করতে হয়, বুঝতে পেরেছি। তো আজকে ক্লাস এতটুকুই, থ্যাংক ইউ।